এখন আসি আমাদের ক্রিপ্টোগ্রাফি ঢোকার আগে আমি যেটা করি সাধারণত যে একটু ব্যাকগ্রাউন্ড স্টাডি, মানে ব্যাকগ্রাউন্ড যে স্টোরিটা ওটা বলার চেষ্টা করি। সো আমাদের ক্রিপ্টোগ্রাফিক প্রসেসটা বা আমরা আজকে যে মডার্ন ক্রিপ্টোগ্রাফিতে করতেছি, কাজ করতেছি, বা অনেক ধরো অ্যালগোরিদম তো অনেক চলে আসছে এখন মোটামুটি। সো এটা আসার পিছনে মোটামুটি একটা কনস্পিরেন্সি থিওরি আছে। এখন সত্য মিথ্যা জানি না, সবাই বলে আমিও বলতেছি। সো আজকের ক্রিপ্টোগ্রাফিতে আসার প্রথম ইনিশিয়েটিভটা হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, ঠিক আছে? সো ইনিগমা মেশিন নামে একটা মেশিন ছিল, যেটা দিয়ে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল ক্রিপ্টোগ্রাফির জগৎটা শুরু হয়, ঠিক আছে? সো ওইখানে একটা থিওরি এরকম আছে যে তোমার হিটলার বাহিনী হেরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে যে মেশিনটা ছিল ইনিগমা মেশিন, ওইটা সামহাউ অপোনেন্ট পেয়ে যায়। পাওয়ার পরে ওরা হচ্ছে ওই মেশিনটারে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ওর প্যাটার্ন, মানে কিভাবে এনক্রিপ্ট করে এবং কিভাবে ডিক্রিপ্ট করে ওই প্যাটার্নটা খুঁজে ফেলে। ওইটা কিন্তু একদম ছিল, ফিজিক্যাল মেশিন ছিল। এখানে আছে এই যে, ওটা ছিল ফিজিক্যাল মেশিন, ঠিক আছে? সো ফিজিক্যাল মেশিন দিয়ে হচ্ছে টাইপ করতো, টাইপ করলে এনক্রিপ্টেড হয়ে যেত। এনক্রিপশন কি ডিক্রিপশন কি ফুল প্রসেস একটু পরে আসতেছে, সমস্যা নাই। অন্য একটা ফরম্যাটে চলে যেত, ওই ফরম্যাট থেকে কিভাবে হচ্ছে অ্যাকচুয়াল মেসেজে আনা যায় ওইটা ডিক্রিপ্ট করার প্রসেসটা পেয়ে যায় রিভার্স ইঞ্জিনিয়ারিং এর থ্রুতে। পরে মিলিটারি কমিউনিকেশন কিন্তু পৃথিবীর সবচাইতে সিকিউর কমিউনিকেশন সব প্যারামিটারে, কারণ মিলিটারির প্রতিটা তথ্য হচ্ছে কনফিডেন্সিয়াল এবং হাই লেভেল অফ কনফিডেন্সিয়াল। তুমি চিন্তা করো, এখন যদি এনআইএ বা হচ্ছে র কমিউনিকেশন পেয়ে যাও, বা ধরো হচ্ছে কি জানি আছে এটা আমেরিকারটা জানি কি সিআইএ ডাটা যদি পেয়ে যাও, বা আমেরিকান মিলিটারি ডাটা যদি পেয়ে যাও, তুমি সব মানে ওভারঅল ওরা কি প্ল্যানিং করতেছে, তারপরে হচ্ছে কোন দেশে অ্যাটাক করার অ্যাটাক ম্যাপ কি করতেছে, কোথায় কয়টা বোমা ফেলাবে, সব জেনে যাবে না? সো মিলিটারি কমিউনিকেশন সব সময় সব দেশের জন্য ওয়ার্ল্ডে সবচাইতে সিকিউর মেথড ওরা ইউজ করে। তো ওই সময় ইন্ডাস্ট্রিয়ালি ওরাও ভেবে নিছিল হচ্ছে আমরা তো সবচাইতে সিকিউর কমিউনিকেশন ইউজ করতেছি, এবং ওরা তো বুঝতে পারবে না, ওরা ধরে নেওয়া হয়েছিল। বাট ইভেনচুয়ালি কি হয়েছে, মেশিন পেয়ে গেছে, মেশিন পাওয়ার পরে ডিক্রিপ্ট করে ফেলছে। তো এরপর থেকে একটা নতুন সিস্টেমের হচ্ছে ইন্ট্রোডিউস হয়, ওটা হচ্ছে ক্রিপ্টো অ্যানালাইসিস করতে হবে। মানে এটা হচ্ছে তোমার নামটা ভুলে গেলাম, এক্সাক্ট নামটা ভুলে গেছি এখন। ওইখানে হচ্ছে কোনো ক্রিপ্টোগ্রাফিক মেথড প্রাইভেট হইতে পারবে না। প্রাইভেট ইন এ সেন্স যে ধরো আমি একটা ক্লোজ এনভায়রনমেন্টে একটা অ্যালগোরিদম বানাইলাম যেটা প্রাইভেটলি কেউ জানে না, এবং ওইটা দিয়ে তুমি কমিউনিকেশন করতেছো, এরকম হইতে পারবে না ক্রিপ্টোগ্রাফিক প্রসেস গুলো। ক্রিপ্টোগ্রাফিক প্রসেস হইতে হবে ওপেন, সবাই জানবে কিন্তু কেউ ডিক্রিপ্ট করতে পারবে না, ঠিক আছে? এখান থেকে শুরু হয়েছে মডার্ন ক্রিপ্টোগ্রাফির যে ধরো বিগিনিং। এখান থেকে শুরু হয় যে আমার প্রসেস ওয়েল নোন থাকবে, সবাই জানবে। যেমন ধরো এইএস অ্যালগোরিদম ইউজ করে পৃথিবীর সবাই, ওয়েল নোন, কিন্তু কেউ ডিক্রিপ্ট করতে পারতেছে না, তাই তো? সো ওইখান থেকে মডার্ন ক্রিপ্টোগ্রাফি শুরু। এর আগে হচ্ছে এখানে কিছু হয়তো দেখবা রড সাইফার, তারপরে হচ্ছে এনিগমা মেশিনের সাইফার, সিজার সাইফার, তারপরে হচ্ছে বেস 64, এগুলি সব ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফির অংশ। তারপরে কিছু সিম্বলিক সাইফার দেখবা, বিভিন্ন সিটিএফ এ দেখবা কিছু সিম্বলিক সাইফার দেয়, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার যে কোনো ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি দেখবা হচ্ছে ইজিলি ডিকোড হয়ে যেতেছে, কারণ ওগুলো সব হচ্ছে ওয়ান ওয়ে ছিল, কেউ অন্য ক্যারেক্টারে রূপান্তর করতেছে, কেউ ক্যালকুলেশন করে আগে নিতেছে পরে নিতেছে, রাইট?
না, ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল মানে ক্রিপ্টোগ্রাফি মেইনলি দুইটা পার্ট। একটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি, যেটা ওটা হচ্ছে মেইনলি দুইটা পার্ট। একটা হচ্ছে তোমার হয়ে গেল মেইনলি হচ্ছে দুইটা পার্ট আর কি। একটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি, একটা হচ্ছে মডার্ন ক্রিপ্টোগ্রাফি। আমরা এখন যেটা নিয়ে কথা বলতেছি ওটা হচ্ছে ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি, যেগুলো হচ্ছে ওয়ান ওয়ে ছিল। ঠিক আছে, একটু পরেই দেখবো ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফির কয়েকটা এক্সাম্পল, একটু পরেই দেখবো আর কি। হ্যাঁ, কারণ দিন শেষে তুমি তো এটা প্রুফ করতে পারবা না যে ওই যে এনিগমা মেশিনের ক্ষেত্রে যেটা হয়েছে। ধরো একটা অ্যালগোরিদম যদি কোনো কারণে ব্রেক হয়, সবাই জানতে পারতেছে, কারশফ ল বলে, মনে পড়ছে মাত্র। কারশফ লতে তুমি কোনো ক্রিপ্টোগ্রাফিক প্রসেস হাইড করতে পারবে না। যদি হাইড করো, দিন শেষে তোমারই লস। কেন লস? কারণ ওটাতে ক্রিপ্টো অ্যানালাইসিস হয় নাই। ঠিক আছে, ক্রিপ্টো অ্যানালাইসিস কি করে? ক্রিপ্টো অ্যানালাইসিস করে হচ্ছে তোমার একটা অ্যালগোরিদমের স্ট্রেংথ কতটুকু ওইটার ক্যালকুলেশন হয়, ওইটার টেস্টিং হয়। বুঝতে পারছো? ধরো কোনো কারণে ইভেনচুয়ালি হয়েছে কিছুদিন আগে, তোমার হচ্ছে আরএস অ্যালগোরিদম ব্রেক হয়েছে, সবাই জানে। ওরা কি করলো? সুন্দর মতো হচ্ছে অ্যাপ স্কেলে ফিক্স করে ফেললো, সবার জন্য ফিক্স হয়ে গেছে। যখন তুমি পার্সোনালাইজ একটা অ্যালগোরিদম বানাবা, তখন ঝামেলা কোথায় হবে? কোনো কারণে ধরো তোমার পিসি থেকে লিক করলো, তুমি তো জানোই না যে তোমার পিসি থেকে লিক করছে। বুঝো না? এই কারণে কারশফ লটা সবার জন্য ম্যান্ডেটরি করা হয়েছে। এখন তুমি করতে চাইলে করতেই পারো, কেউ তো তোমার আর ধরে রাখবে না। বাট তুমি যদি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এবং বেস্ট প্র্যাকটিস ধরতে চাও, তাহলে তোমার কারশফ ল ফলো করা লাগবে। বুঝতে পারছো? আচ্ছা, ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফির এক্সাম্পল অনেকগুলো আছে। সো এর মধ্যে হচ্ছে সবচাইতে পপুলার যে ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি হিসেবে ইউজ হয় সেটা হচ্ছে সিজার সাইফার। ওটা কই জানি, আচ্ছা এখানে হচ্ছে একটা টুল আছে ক্রিপ্টি নামে। এই টুলে হচ্ছে মোটামুটি ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি সবই আছে। হ্যাঁ, সো ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফির ভিতরে দেখা যাইতেছে কিনা জানি না, পিছন থেকে মনে হয় খুব একটা দেখা যাইতেছে না। তো এখানে রিপ্লেস আছে, রিভার্স আছে, হ্যাঁ, তারপর হচ্ছে মসকোড আছে। মসকোড এখনই ইউজ হয় ইভেনচুয়ালি। সো মসকোড আছে, তারপরে হচ্ছে আর কি আছে, সিজার সাইফার আছে, রড 13 আছে, বেস 64 আছে, আলফাইন সাইফার আছে, আর একটা আছে হচ্ছে বেকন সাইফার নামে একটা আছে, যেটা হচ্ছে শুধুমাত্র এ আর বি দিয়ে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, যদি কোথাও দেখো যে কোনো সিটিএফ এ শুধুমাত্র এ বি দিয়ে কোনো শুধু এ এবং বি এই দুইটা দিয়ে যদি কোনো একটা এনক্রিপ্টেড ডাটা পাও, তাহলে মোস্ট প্রবাবলি এটা বেকন সাইফার। ঠিক আছে, তো এখান থেকে এই যে এখানে এনিগমারও আছে, এই যে এনিগমা মেশিন আছে। হ্যাঁ, তো মোটামুটি এখানে যদি যাও, ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি সবই এখানে পাবা। ঠিক আছে, সো এখান থেকে মানে সাধারণত যেটা হয় যে সিটিএফ এ যখন আমরা শেষের দিকে গিয়ে ইভেনচুয়ালি প্র্যাকটিস করব, তখন এখানে এসে আমরা কিছু সিমটম দেখে র্যান্ডমলি ট্রাই করতে হয় আর কি। সো যখন তোমরা এক্সপেরিয়েন্স হয়ে যাবে কয়দিন পরে, যখন অনেকগুলো প্র্যাকটিস করবা, তখন দেখবা হচ্ছে ইভেনচুয়ালি তুমি দেখলেই বলতে পারতেছো এটা এই টাইপের হইতে পারে। অল অ্যাবাউট মাসেল মেমোরি। ঠিক আছে, সেটা প্র্যাকটিস করতে হবে কন্টিনিউয়াস। সো এখান থেকে যদি সিজার সাইফারটা দেখাই, ও সিজার সাইফার মানে এখানে আছে। হ্যাঁ, সো সিজার সাইফারের কাজটা কি? আসলে সিজার সাইফারের কাজ হচ্ছে জাস্ট শিফট করা। হ্যাঁ, এখানে হচ্ছে টোটাল কি যেটা দিয়ে হচ্ছে আমরা এনক্রিপ্ট করি, কি তো চিনি, চাবি, চাবি KEY। হ্যাঁ, কি সাইজ হচ্ছে 26। ঠিক আছে, সো 26টার ভিতরে যে কোনো একটা, যদি সিজার সাইফার হয়ে থাকে ইভেনচুয়ালি 26টার ভিতরে যে কোনো একটা হইতে পারে। হ্যাঁ, তো এখানে একটা স্যাম্পল আছে। হ্যাঁ, স্যাম্পল কি আছে?
নিজেই তো করতে পারতেছি না। ইফ হি হ্যাড এনিথিং কনফিডেন্সিয়াল টু সে, হ্যাঁ, সো এটা দেখো 7 ঘর শিফট করছে। সো এখানে যদি এই যে এ এইচ এ ডি, এখানে গেলে কত হয় এইচ, সো এ থেকে এইচ এ কনভার্ট হয়েছে ইভেনচুয়ালি। বাজে কেন দেখতে কিছু দেখতেছি না। আচ্ছা, যাই হোক, সো এখানে ওই যে ব্যাকন সাইফারের কথা বলছিলাম না, ব্যাকন সাইফার, এই যে ব্যাকন সাইফার, ঠিক আছে, সেম টেক্সট এবিতে কনভার্ট করে নিস, ঠিক আছে। তারপরে হচ্ছে আর কি আছে, মস্কোটাস, এখানে অনেকগুলোই আছে। ইভেনচুয়ালি এই যে এই ক্যারেক্টার গুলো চেঞ্জ করা যায় অনেক সময়, দেখবা যে মর্স কোডের মতো দেখতে না, বাট প্যাটার্ন মর্স কোড। আমি এখানে যদি এই যে ডট হাইফেন আর হচ্ছে স্ল্যাশ, হ্যাঁ, এগুলো যদি চেঞ্জ করে দেই, সিম্বল চেঞ্জ করা যায়, ইভেনচুয়ালি এখানে যে প্যাটার্ন, ওই প্যাটার্নটাই আসবে, বাট ক্যারেক্টার গুলো চেঞ্জ হবে, ঠিক আছে। সো কমপ্লেক্সিটি কোথায় দেয়, এরকম জায়গায় দেয়। সো আমাদের সাস্টের সিটিএফ, আমি যখন স্টুডেন্ট ছিলাম, সাস্টের সিটিএফ এরকম একটা প্রবলেম আসছিল, দেখতে ব্যাকন সাইফারের মতো, বাট ছিল হচ্ছে বাইনারি, ঠিক আছে। কিভাবে বাইনারি ছিল, এ বি দিয়েই করছে, বাট এ রে 1 ধরছে, বি রে 0 ধরছে, ওটা দিয়ে যখন রিপ্লেস করছি, কারণ ব্যাকন সাইফারের প্যাটার্ন আলাদা, ব্যাকন সাইফারে তোমার ব্লক থাকবে 5টা করে, 5টা ব্লক হওয়ারও কাহিনী আছে। 5টাতে কয় বিট বলতে পারবা? না, এই লাইনটা একদম শেষেরটা থাক, পোলাপান ঘুমাই যাবে। আচ্ছা, এখানে দেখো তো কয়টা ভ্যালু আছে, 5টা না? তো আমার টোটাল ক্যারেক্টার কয়টা ইংলিশ অ্যালফাবেটে? 26টা। আর ইয়াতে কয়টা, এসকি ভ্যালুতে কয়টা? থেকে। সো এখানে বেসিক্যালি যেটা হয়, সবগুলো ক্যারেক্টারের যে তোমার বিট সাইজ, ওই বিট সাইজের উপরে বেস করে হচ্ছে ক্যালকুলেশনটা হয়। তুমি যদি সার্চ দাও জাস্ট যে বাইনারি ভ্যালু টু তোমার হচ্ছে ক্যারেক্টার যখন রূপান্তর করে, তখন আমার হিসাব হয়ে হচ্ছে, ধরো আমার একটা এ কে রিপ্রেজেন্ট করবো, ধরো আমি এ কে রিপ্রেজেন্ট করবো, সো এর জন্য একটা স্পেসিফিক ভ্যালু ধরে নিছে, বির জন্য একটা স্পেসিফিক ভ্যালু ধরে নিছে বাইনারিতে। সো তুমি ধরো যেহেতু এখানে এ বি দিয়ে রূপান্তর করছে, এর 0 ধরে নাও, বি এর 1 ধরে নাও, তারপর দেখবে তুমি প্যাটার্ন পাবা, সবগুলো এ মানে 0, তারপরে এ বি এ বি এ বি, এভাবে হচ্ছে প্যাটার্ন, একটার পর একটা প্যাটার্ন। সো দেখবা হচ্ছে 0 0 দিয়ে একটা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করছে, 0 0 0 0 1 দিয়ে একটা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করছে। এভাবে হচ্ছে ক্যারেক্টার রিপ্রেজেন্টেশনের উপরে বেস করে হচ্ছে মোটামুটি ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি বেশিরভাগ জিনিস ইমপ্লিমেন্ট করা। আর কিছু জিনিস ক্যালকুলেটিভ আছে, ওটাও যে অনেক বেশি কমপ্লেক্স ক্যালকুলেশন তাও না, ওটা জাস্ট ধরো তুমি পিছনে ব্যাক করলেই হয়ে যায়। বুঝা গেছে? সো মোটামুটি ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি প্যাটার্ন দেখলেই বোঝা যায়, ঠিক আছে। সো কাজ হবে হচ্ছে ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি যতগুলো আছে, ওগুলো হচ্ছে নিজেরা টেক্সট দিয়ে দিয়ে প্যাটার্ন গুলো দেখা, কি টাইপের ক্যারেক্টার ও আউটপুট হিসেবে দিতেছে। এবং তুমি যদি জাস্ট সার্চ দাও যে বেকন সাইফার, সিজার সাইফার বা মসকোড, সো ওদের দেখবা টেবিল আছে। বেস 64 একটু আলাদা, ক্যালকুলেটিভ, অনেক অনেক বেশি ডিফারেন্স না, ঠিক আছে। সো ওগুলো যখন তুমি দেখবা এবং প্রতিটা যখন কয়েকবার করে প্র্যাকটিস করবা, তখন তোমার মাথায় অটো একটা মাসল মেমোরি তৈরি হবে যে এই টাইপের প্যাটার্ন দেখলে মনে হয় এই অ্যালগোরিদম হইতে পারে। হ্যাঁ, এর বাইরেও আরেকটা অ্যানালাইজার আছে,
তো ওইখানে গিয়ে সার্চ দেওয়া যায়, ঠিক আছে। অ্যানালাইজারটার নাম হচ্ছে decode.fr। সো decode.fr এ তুমি হচ্ছে এই যে এখানে যে পজিশনটা আছে, এখানে দেখো সাইফার টেক্সট দেওয়ার একটা অপশন আছে। হ্যাঁ, সাইফার টেক্সট কি জিনিস এখন আসতেছে, সমস্যা নাই। তারপরে এখানে হচ্ছে তুমি যদি কোনো কনটেক্সট থাকে ওই স্পেসিফিক, ধরো ওই স্পেসিফিক তোমার কাছে মনে হইতেছে এই ধরনের সাইফার হইতে পারে, সো ওই স্পেসিফিক সাইফারের কনটেক্সট তুমি এখানে দিলেও প্যাটার্ন ম্যাচ করবে, এবং তুমি যে কনটেক্সট দিছো ওইটার উপরে বেস করে অ্যানালাইজ করে। সো অ্যানালাইসে ক্লিক করলেই দেখবে হচ্ছে তোমার একটা বাম পাশে এই যে এই জায়গাটাই হচ্ছে একটা লিস্ট অফ অ্যালগোরিদম দিবে, সেটা এখনই দেখা যায়। সো ওটার জন্য তোর এখান থেকে একটা ইয়া করে নেই। ধর এটা তুমি কখনো দেখো নাই, হ্যাঁ। সো আমি যদি এখানে এসে অ্যানালাইজে ক্লিক করি, দেখবে এখানে রেজাল্ট শো করতেছে। রেজাল্ট শো করার দেখা যায় পিছন থেকে, হ্যাঁ, decode.fr/cipher identifier, ঠিক আছে। তো এখানে তোকে স্কোরিং করছে, ও ওর অ্যানালাইসিসের উপর বেস করে স্কোরিং করছে। তো এখানে দেখো সবার প্রথমে কি আসছে, মস্কোর। তার মানে কি মোটামুটি ও কনফার্ম যেটা মস্কোর। সেখানে স্কোরিং বিভিন্ন লেভেলের হইতে পারে, ও অনেক, এখানে তো জাস্ট কয়েকটা দিছে, সেখানে আরো অনেক থাকতে পারে, 20টা 25টাও থাকতে পারে। সো ওগুলোর ভিতরে হইতেও পারে, নাও হইতে পারে। তারপরে আবার হচ্ছে তোমার ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে মাল্টিপল লেয়ার দেয়। হ্যাঁ, ধরো দুইটা অ্যালগোরিদম, ধরো প্রথমে আমি মসকোড করলাম দুইবার, একই একই জিনিসটা দুইবার মসকোড করলাম, তারপরে বেস 64 করলাম, তারপরে রড 13 করলাম। হ্যাঁ, সেরকম মাল্টিপল কম্বিনেশন দিতে পারে, ঠিক আছে। ওই সময় তোমার প্যাটার্ন দেখে বুঝতে হবে যে এটা কি ধরনের সাইফার হইতে পারে। হ্যাঁ, ইভেন আমি একটা কম্পিটিশনে হচ্ছে প্রায় 100 বার বেস 64 করতে দিছিল। মানে ফাইলটা এত বড় হয়েছে যে প্রসেস করতে, মানে কম্পিউটার খুলতেই পারতেছিল না। প্রায় 50 MB ফাইল হয়ে গেছিল। টিএক্সটি ফাইলের ভিতরে 50 GB মানে তো 50 MB মানে তো বুঝতেছি হেভি হয়ে যায়, ঠিক আছে। কারণ টিএক্সটি ফাইল তো আসলে অত, ধরো, হিউজ ডাটা ওপেন করার জন্য না। হ্যাং হয়ে গেছিল পুরো আমার পিসি। সো বোঝা গেছে ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি কিভাবে অ্যানালাইসিস করতে হবে। একটু পরে আমি সাইট দিয়ে দিব, এখান থেকে প্র্যাকটিস করবো, সমস্যা নেই। এখন আসি হচ্ছে ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি বোঝা গেছে, এখন আসবো হচ্ছে মডার্ন ক্রিপ্টোগ্রাফিতে। হ্যাঁ, সবাই মোটামুটি হচ্ছে আই গেস সবাই মোটামুটি অ্যালগোরিদম কোর্স করছে না এখানে, মোস্ট অফ দা পিপল। আচ্ছা, একটা কমন ম্যাথ দিয়ে হচ্ছে মডার্ন ক্রিপ্টোগ্রাফি শুরু করব। সো কমন ম্যাথটা সবাই করছে, ইভেন সবাই জানেও। কারো মাথায় কোনো আইডিয়া আসে যে এভাবে করলে হচ্ছে একটা কমন কি দিয়ে, মানে মডার্ন ক্রিপ্টোগ্রাফি তো বুঝি, মানে এখন হচ্ছে আমরা ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি অলরেডি দেখে ফেলছি কিরকম হয়, কি ধরনের প্যাটার্ন হয়। তো মডার্ন ক্রিপ্টোগ্রাফিতে ওই যে অ্যালগোরিদম ওপেন থাকবে, কিন্তু কেউ চাইলেও এটা ডিকোড করতে পারবে না কি ছাড়া, ঠিক আছে। আচ্ছা, এখন বলো সাইফার টেক্সট, প্লেন টেক্সট, এনক্রিপশন, ডিক্রিপশন, এই শব্দগুলোর সাথে পরিচিত না কে কে? ওই পিছনে
কে পরিচিত নাই? পরিচিত না পরিচিত না কোনটা? সবাই জানে? আচ্ছা, শর্টলি কভার করব, বেশি ডিপে যাব না। ও আচ্ছা, এখানে আমি জাস্ট একটা সিম্পল ডায়াগ্রাম আঁকছি আর কি। হ্যাঁ, তো এখানে মাঝখানে যেটা আছে ওটা হচ্ছে অ্যালগরিদম একটা। তো অ্যালগরিদমের ভিতরে যখন হিউম্যান রিডেবল টেক্সট ঢুকে, যে প্রসেসে ওকে হচ্ছে হিউম্যান আনরিডেবল ফরম্যাটে নিয়ে যায়, ওই প্রসেসটার নাম হচ্ছে এনক্রিপশন। যে আউটপুটে আসতেছে ওর নাম হচ্ছে সাইফার টেক্সট। ঠিক আছে, আবার সেম সাইফার টেক্সট যখন আমি হচ্ছে প্লেন টেক্সটে কনভার্ট করতে যাব, প্লেন টেক্সট তো বুঝতেছি যেটা হিউম্যান রিডেবল, প্লেন টেক্সটে কনভার্ট করতে যাব, যে প্রসেসের থ্রোতে যেতে হবে এটাতে ডিক্রিপশন প্রসেস। বুঝা গেছে? কারো কোনো তো কনফিউশন নেই এটা নিয়ে? আছে? আচ্ছা, এখন কারো মাথায় এমন কোনো, সবাই করছে এই ম্যাথ মোটামুটি, ইউনিভার্সিটির লাইফের প্রথম কোর্সে এই ম্যাথ করার কথা, মানে প্রথম যে ইউনিভার্সিটি ছাড়া এখন তো ওই যে ইন্টারেই করছে সবাই আইসিটি। কারো মাথায় কোনো আইডিয়া আসে যে আমি জাস্ট একটা ম্যাথের, একটা ম্যাথ দিয়ে আমি এটা প্রুফ করতে পারবো, যে সিম্পল একটা ম্যাথ দিয়ে যে আমি সেম কি দিয়ে এনক্রিপ্টও করব ডিক্রিপ্টও করব? হ্যাশ ম্যাপ? বুঝিনি। হ্যাশ, হ্যাশ কিভাবে করে বলেন? হ্যাঁ হ্যাঁ, কিভাবে করে হ্যাশ বলেন? হ্যাশ ফাংশন কাজ কিভাবে করে? নর্মাল হ্যাশ ফাংশন কিভাবে কাজ করে? মডুলাস দিয়ে, মডুলাস দিয়ে বেঁকানো যায়? নর্মাল একটা এক্সাম্পল নেই, নর্মাল একটা এক্সাম্পল নেই। 15 মড 5 কত হয়? 0। 0 থেকে 15 কখনো আসবে? কোনো প্রসেস আছে 15 আসা? এক্সর ইভেনচুয়ালি। আচ্ছা, এর আগে হচ্ছে ওই যে মডার্ন ক্রিপ্টোগ্রাফিতে ঢোকার আগে যে জিনিসটা বলি নাই সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফির যে ক্যাটাগরি করে, হ্যাঁ, মডার্ন ক্রিপ্টোগ্রাফি এখন যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরি হচ্ছে একটা সিমেট্রিক, অ্যাসিমেট্রিক, আর হচ্ছে হ্যাশ ফাংশন। হ্যাশ ফাংশন যদিও ধরো ডিরেক্ট ক্রিপ্টোগ্রাফির ভিতরে আসে না, বাট ক্রিপ্টোগ্রাফির সাথেই ইউজ হয়। ঠিক আছে, সো সিমেট্রিক মানে হচ্ছে একটা কি দিয়েই আমি হচ্ছে এনক্রিপ্ট করব ডিক্রিপ্ট করব। অ্যাসিমেট্রিক মানে এখানে দুইটা কি থাকে, একটা দিয়ে এনক্রিপ্ট করবো একটা দিয়ে ডিক্রিপ্ট করবো, একটু পরেই হচ্ছে আমি প্রসেসটা বলবো, সমস্যা নেই যখন অ্যাসিমেট্রিকে যাব। সো সিমেট্রিকে আসলে কি হয়, সিমেট্রিকে কি হয় এটা বোঝার জন্য একদম নর্মাল যদি ম্যাথ করি, বলে দিছে এক্সর। এক্সর এমন একটা ম্যাজিক্যাল অপারেশন, আমি যাকে দিয়ে এক্সর করব ওকে যদি আমি ডাবল টাইম এক্সর করি, আমি এক্সাক্ট প্রিভিয়াস ভ্যালু ফেরত পাবো। কাজ কিভাবে করে? ঠিক আছে, ধরো আমি প্লেন টেক্সট হিসেবে একটা ভ্যালু নিলাম হচ্ছে 13, হ্যাঁ, আর কি হিসেবে ধরো নিলাম হচ্ছে নিলাম 9। ঠিক আছে, তো এই দুইটা আমি এক্সর করব। ঠিক আছে, এক্সর কিভাবে করে? বাইনারি কত কনভার্ট করা লাগবে। সো 13 বাইনারি কত কনভার্ট? 1101। আর এটা কত? 1001। কেমন পসিবল? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা, এটা যদি আমি XOR করি, XOR এর চিহ্ন কি? ঠিক আছে। আচ্ছা, XOR করলে কি, XOR অপারেশনের কাজ কি, কিভাবে কাজ করে? ট্রুথ টেবিল কি? ডিফারেন্ট হইলে 1, সেম হইলে? ডিফারেন্ট থাকলে 0? শিওর? উল্টা বলতেছো কেন? উল্টা বলতেছো কেন? সেম থাকলে 0, ডিফারেন্ট থাকলে 1। ঠিক আছে। সো এই যে 1 1 কত হবে? 0, পরে 0, পরে পরে 0। সো এটাকে আমরা কি বলতেছি? সাইফার, রাইট? সো আমি যদি এগেইন এই কি দিয়ে যদি আবার XOR অপারেশন করি, আমার এই প্রিভিয়াস ভ্যালুটা ফেরত আসবে। এখন যেটা বলছে এটা প্রুফ করা লাগবে না? হ্যাঁ। সো কত ছিল? 0 0 1। করো আবার XOR করো, কত হয়? 1 0 1 1। প্রিভিয়াসটা ফেরত আসছে? ফেরত আসছে। এই যে সিম্পল একটা XOR অপারেশন দিয়ে মোটামুটি সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি বা সেম কি ক্রিপ্টোগ্রাফির ম্যাক্সিমাম অ্যালগোরিদম ডেভেলপ করা। ঠিক আছে। সিম্পল একটা অপারেশন, বাট এটার ভিতরে অনেকগুলো সাব অপারেশন হয়। হ্যাঁ, তো এটার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে AES। ঠিক আছে। এর আগে ছিল DES, মানে AES আসার আগে, স্ট্যান্ডার্ড এনক্রিপশন অ্যালগোরিদম আসার আগে আরেকটা ছিল DES। হ্যাঁ। সো DES এর কিছু ঝামেলা আছে, এই কারণে AES আসছে। সো ওইখানে আবার ধরো হচ্ছে P বক্স, S বক্স, অনেকগুলো প্রসেস আছে। হ্যাঁ। সো সিমেট্রিক অলরেডি বলে ফেলছি কিভাবে কাজ করতেছে, দেখা যায় তো না? এনক্রিপশন করতেছে, ডিক্রিপশন করতেছে, অলরেডি বলে ফেলছি। এখন হচ্ছে তোমার হ্যাঁ, নিচেরটা কি ধরছি, যে কোনো একটা কি ধরছি আর কি। মানে এটা তো জাস্ট সিম্পলেস্ট ফর্ম অফ সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, বেসিক, যেখান থেকে হচ্ছে ধরো আইডিয়াটা পাইছে, এরপর থেকে শুরু করে ওইটাকে এনহ্যান্স করছে। বুঝতে পারো না? এখানে হচ্ছে পি বক্স ক্যালকুলেশন, এস বক্স ক্যালকুলেশন একটু পরে আমি দেখাবো, সমস্যা নাই। তোমার হচ্ছে এই যে টোটাল এইএস এর, ডিএস এর দিকে গেলাম না, ডিএস থেকে সাধারণত কোশ্চেন আসে না। হ্যাঁ, কেউ যদি চান নিজ কি বলে এটারে, নিজ উদ্যোগে দেখে নিবেন। হ্যাঁ, তো এটা দেখাইলাম না। সো এইএস এ তিনটা ফরম্যাটে এখন এনক্রিপশন হয় আর কি। হ্যাঁ, সো একটা হচ্ছে 128, 100, 192, 256। ঠিক আছে। এই তিনটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে হচ্ছে ও অ্যাকচুয়ালি অপারেট করে। হ্যাঁ, এখানে ভিতরে আবার হচ্ছে পরেরটাতেই আছে। হ্যাঁ, এখানে হচ্ছে যে কি জেনারেশন মেথড টোটাল 10টা রাউন্ড হয়। হ্যাঁ, প্রতি রাউন্ডে হচ্ছে দেখা যাইতেছে রাউন্ড কি অ্যাড হয়, রাউন্ড কি ক্যালকুলেশনের জন্য আবার আলাদা একটা বিশাল ক্যালকুলেশন আছে। হ্যাঁ, সো ওইদিকে যাইতে হবে। তারপরে হচ্ছে ওয়েট ভ্যালু অ্যাড হয়, মিক্স কলাম হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে সাবস্টিটিউশন বাইট হয়। ধরো একটা বাইট যখন তুমি একটা পুরা ক্যালকুলেশনের ভিতরে দিবা, ওটাকে অনেকগুলো ফরম্যাটে ভাগ করে। ঠিক আছে। তো ওইখান থেকে সাবস্টিটিউট করে, তারপরে হচ্ছে শিফট করে। ধরো তুমি 10 বাইটের একটা ডাটা দিলা, ওইটা প্রথমে সাবস্টিটিউট করে ছোট ছোট অংশে ভাগ করবে। এরপর হচ্ছে শিফট রোটেশন করে। হ্যাঁ, এরপর হচ্ছে যেটা করে মিক্স কলাম করে। মিক্স কলামের ভিতরে এস বক্স, পি বক্স এর কিছু কাহিনী আছে। এস বক্স হচ্ছে তোমার সিলেকশন বিট, মানে একটা বক্স, একটা টেবিল কন্টেনার তৈরি করে ডাটার উপরে, ওটা থেকে কিছু সিলেক্ট, মানে র্যান্ডমলি সিলেক্ট হয়। র্যান্ডমলি সিলেক্ট হওয়ার প্রসেসও আলাদা আছে, ওটাও তোমার হচ্ছে যে মিক্স কলামের ভিতরেই আছে আর কি পুরো প্রসেসটা। তারপরে হচ্ছে রাউন্ড কি অ্যাড হয়, প্রতি রাউন্ডে আবার হচ্ছে এখানে
টোটালটা ক্যালকুলেশন করে একটা ওয়েট বাইর করে, ওই ওয়েটের সাথে আবার ক্যালকুলেশন হয়। আমি যদি ফুল ক্যালকুলেশনটা দেখাই, এই দেখো এটা হচ্ছে রাউন্ড কিট ক্যালকুলেশন আর কি। হ্যাঁ, সো কিটারে হচ্ছে একটা প্রথমে মানে তুমি যে কিটা দিবা, প্রতিটা এএস আগে কি কি নিজে নিজে বানাইতে হয় আর কি। তুমি কি কি দিবে সেটা তো অন্যরা জানবে না। ওই কিটে একটা এরকম তোমার হচ্ছে ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে আসে, তারপরে হচ্ছে এখানে ওয়েট বসায়, ইনিশিয়ালি ওয়েট একটা ধরে নেয়। এরপরে হচ্ছে প্রতি রাউন্ডে হচ্ছে জি আর ইয়ার ভ্যালু হচ্ছে শিফট করে আর এক্সর করে। এই যে দেখো, এক্সর করবে তার সাথে জি এর সাথে, জি এর ইনিশিয়াল একটা ভ্যালু আসে, এক্সর করে ওয়েট চেঞ্জ হবে, 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 এবং নেক্সট জি কি হবে ওটার ক্যালকুলেশন করতে হয়। নেক্সট জি তে ওয়েট চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে রাউন্ড। না, এটা কি প্রতি রাউন্ডে যে কিটা ঢুকবে ওইটাই ওয়েট, বুঝতে পারছো? প্রতি রাউন্ডে এখান থেকে র্যান্ডমলি সিলেক্ট করে তোমার হচ্ছে যে ওয়েট গুলো ক্যালকুলেট হয়, এগুলো আবার ক্যালকুলেশন হয়ে নেক্সট রাউন্ডের জন্য জি তৈরি করে, এবং ওই রাউন্ড কি যেটা জেনারেট হয়েছে একদম শেষে ওইটা গিয়ে হচ্ছে মেনিয়ার সাথে এক্সর হয়। সব এক্সরের খেলা এখানে। কোথায় ছিল ওটা? এই যে দেখো, এই যে রাউন্ড কি এখানে জেনারেট হয়েছে, জেনারেট হয়ে এটার সাথে আবার অ্যাড হয়ে গেছে। এভাবে হচ্ছে টোটাল 10টা রাউন্ড হয়। যখন ডিক্রিপশন প্রসেস শুরু হয়, এই যে 10 নাম্বার যেটা ছিল ওইখান থেকে আবার উপরের দিকে উঠতে থাকে। ঠিক আছে, এটার ক্যালকুলেশন আলাদা, বুঝা গেছে? সো এই ক্যালকুলেশনটা একটু জটিল। এটা বোঝাইতে হলে তোমাদের ম্যাথমেটিক্যাল অনেকগুলো জিনিস আগে কভার করা লাগে। ঠিক আছে, তো আজকের ক্লাসে তো মনে করো জাস্ট ওভারভিউ। হ্যাঁ, ওভারভিউ আর হচ্ছে সিটিএফ এ আসলে কি রিলেটেড কোশ্চেন আছে এবং ওগুলো সলভ করতে হয় কিভাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে জাস্ট নলেজ দিলাম কিভাবে কাজটা করে। সো আমি জাহাঙ্গীরনগরে যেটা করছিলাম সেটা হচ্ছে তোমার একদম ওদের ইনডেপথ পড়ানোর ট্রাই করছি, সবাই মোটামুটি হারাই গেছে। যখন ক্যালকুলেশনে ঢুকছি সবাই মোটামুটি শেষ, গন, মাথায় আর কিছু নাই। হ্যাঁ, সো এই কারণে এখানে আমি খুব বেশি ডিপে যাইতেছি না, যদি কারো ডিপে যাওয়ার ইচ্ছা হয়। মানে এটা আসলে ধরো ইভেন্চুয়ালি সবার তো আসলে এই জিনিসগুলো জানার দরকার হয় না। হ্যাঁ, ইনিশিয়ালি কিভাবে কাজ করে, কতটুকু কাজ করে, ভিতরে কি হইতেছে, এই নলেজটা থাকলেই হয়। এরপরে যদি ফার্দার তোমার রিসার্চ করার প্রয়োজন হয়, ধরো তুমি যেমন তোমাদেরই একটা থিসিস গ্রুপের সাথে কাজ করতেছি, ওদের ফার্দার রিসার্চ করতে হয়েছে। সো ওরা ডিপতে ঢুকে কিভাবে কি কি রাউন্ড ক্যালকুলেশন হইতেছে, ওইখানে আবার সিবিসি মোড আছে, ইসিই মোড আছে, অনেকগুলো মোড আছে। ওগুলো আবার ইলেকট্রনিক্যালি তোমার ওই যে এস বক্স, পি বক্স, একটা হচ্ছে সিলেকশন বক্স, একটা হচ্ছে পারমুটেশন বক্স, ওইখানের ভিতরে ক্যালকুলেশন গুলো কি করে কিভাবে হচ্ছে ডাটা নিয়ে আসে, ওগুলো করতে হয়েছে। ইভেনচুয়ালি তোমাদের এখন করতে হইতেছে না। যদি কেউ ইন্ডিভিজুয়ালি লাগে যে আমার রিসার্চে এই টপিকটা লাগবে এবং আমি হচ্ছে অ্যালগোরিদমটাকে লাইট ওয়েট করতে চাই, সো এই কারণে হচ্ছে একদম ইনডেপথ দেখাইতেছি না, কারণ আজকে মাথার উপর দিয়ে যাবে। অনেকের অলরেডি ঘুম পাইতেছে, ওই যে পিছনে ঘুমাই গেছে, ওই যে একজন টিপতেছে, মোবাইল টিপতেছে, খবর নাই। জি জি, হম হম, আচ্ছা। সো মোটামুটি সিমেট্রিক কি বোঝা গেছে? বোঝা গেছে? কঠিন লাগতেছে? হ্যাঁ, এখনো কঠিনের কিছু বলেই নেই আসলে, জাস্ট ক্যালকুলেশনে তো ঢুকি নাই, ঢুকছি। ইনিশিয়াল ওভারভিউ দিচ্ছি যে ইনিশিয়াল ফেজটা কিভাবে শুরু হয়। প্রথম দিকে টপিক গুলো একটু কঠিন মনে হয়। হ্যাঁ, যখন ইভেনচুয়ালি ভিতরে ক্যালকুলেশনটা বোঝা যাবে যে এখান থেকে এভাবে আসতেছে, এখানে জাস্ট একটা সিম্পল এক্সর করে এখানে রাউন্ড করে এখানে ঢোকাই যেতেছে, তখন ইজি হয়ে যাবে। এখন টার্ম গুলো একটু কঠিন মনে হইতে পারে,
ঠিক আছে, এটা হচ্ছে ঘুম আসতেছে, চোখ ছোট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সো এখন টার্ম গুলো একটু কঠিন মনে হতে পারে, রাউন্ড কি কি, সাবস্টিটিউশন বাইট কি, মিক্স কলাম কি। হ্যাঁ, বাসে গিয়ে একটু সার্চ দিবেন মিক্স কলাম কিভাবে কাজ করে, তারপরে রাউন্ড কি কিভাবে কাজ করে, তারপর হচ্ছে ওয়েট ক্যালকুলেশন কিভাবে কাজ করে, এখানে আবার কি এক্সপেনশনের ব্যাপার আছে, তারপরে হচ্ছে কম্প্রেসের ব্যাপার আছে। হ্যাঁ, এক এক ধাপে দেখবেন এক এক রকম বাইট সাইজ হয়ে যাইতেছে, বিট সাইজ হয়ে যাইতেছে, কোথাও দেখবেন 48, কোথাও দেখবেন 52। সো এই যে কম্প্রেস এক্সপ্যান্ড এগুলি হচ্ছে সিকিউরিটিটারে ওভারঅল বাড়াইছে আর কি, বুঝতে পারছেন। নর্মাল এক্সোর যদি হইতো কি হইতো, সবাই বুটফোর্স করে বাইর করে ফেলতো, রাইট। বুটফোর্স করাতে ইজি, এক্সোর তো খুবই ফাস্ট ক্যালকুলেশন করে, লজিক্যাল অপারেশন খুবই ফাস্ট করে, রেজিস্টার লেভেলে ঠাস ঠাস ঢুকাই দিয়ে 10101010 করে ঠাস করে বের হয়ে যায়। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে রাউন্ড কি গুলো অ্যাড করা হয়েছে, ওভারঅল 10টা প্রসেস। হ্যাঁ, এবং AES এর এখন পর্যন্ত 10টা রাউন্ডই রাখা হয়েছে, 10টা রাউন্ড চেঞ্জ হবে না, এটাই ফিক্সড। ঠিক আছে, এখানের ভিতরও কাহিনী আছে, কেন 10টা রাউন্ড রাখা হয়েছে, কেন 11টা করা হয় না, কেন 12টা করা হয় না। এটা হচ্ছে ক্রিপ্টো অ্যানালাইসিসে পুরো জিনিসটাকে হচ্ছে টেস্ট করা হয়েছে, মানে ক্রিপ্টোলজি, ক্রিপ্টোগ্রাফি আর ক্রিপ্টো অ্যানালাইসিস তিনটা ধাপে হচ্ছে এগুলি কাজ হয়। হ্যাঁ, সো আমি একটা ধরো অ্যালগোরিদম প্রপোজ করলাম, খালি প্রপোজ করলে হবে না, ওইটার অ্যানালাইসিস রিপোর্ট দিতে হবে যে এত বিট কেন নিছে, এত বিট কেন নেই নাই, ওই এই বিট নিলে কি সমস্যা, ওই বিট নিলে কি সমস্যা না। হ্যাঁ, তারপর হচ্ছে পারফরমেন্স ইভ্যালুয়েশন। এখন এমন যদি হয় যে আমি অনেক স্ট্রং একটা অ্যালগোরিদম লিখলাম, কিন্তু দিন শেষে কম্পিউটেশনাল পাওয়ার এত বেশি খাইতেছে যে ট্রানজেকশন মানে একটা কমিউনিকেশন হইতে আমার 1 মিনিট লাগতেছে, থ্রুপুটে ড্রপ করবে, তাই না। সো সব দিকে মাথায় রাখতে হয় যে শুধুমাত্র সিকিউরিটি ফ্যাক্টরটা মেইন না, এখানে এখানে এন্ড ইউজার কিরকম বিহেভ করতেছে, ও আসলে কতটুকু কমফোর্টেবলি এটা ইউজ করতে চাবে। হ্যাঁ, সেরকম অনেকগুলো প্যারামিটার আছে। এখন এতক্ষণ পর্যন্ত যে সিমেট্রিক কির কথা বললাম, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? সিমেট্রিক কিতে কি প্রবলেমের কারণে নতুন করে অ্যাসিমেট্রিক ইন্ট্রোডিউস করা হয়েছে? বুঝতেছি না, হাত তোলেন, সবাই একসাথে বলে তো বুঝবো না। ইভেনচুয়ালি ডিপেন্ড করতেছে কার উপরে, একটা কি এর উপরে। ওই কিটা তো যে কোনো ভাবে লিক হইতে পারে, সেটা আমি ওকে ফিজিক্যালি দিয়ে আসতে গিয়ে অথবা কোনো মিডিয়ামের থ্রুতে তো আমার ওকে ওই জিনিসটা পাঠাইতে হবে, রাইট। তো মিডিয়ামটাই যদি ভালনারেবল হয়, তখন তো কি লিক হবেই। এই কারণে এই যে কি লিকেজ প্রবলেম, এই প্রবলেমটা সলভ করার কারণে অ্যাসিমেট্রিক কিটা আসছে। অ্যাসিমেট্রিক কিটা কিভাবে কাজ করে, এখানে একটা ডায়াগ্রাম আছে। হ্যাঁ, সো আগে আমাদের কয়টা কি ছিল? একটা, এখন হচ্ছে 2টা কি লাগবে আমার, কি পেয়ার। হ্যাঁ, এটাকে বলে অনেক সময় এটাকে বলা হচ্ছে পাবলিক কি, অনেক সময় হচ্ছে পেয়ার কি, ক্রিপ্টোগ্রাফি। কারণ এখানে 2টা কি আছে। হ্যাঁ, তো যদি আমার কারোর সাথে কমিউনিকেট করতে হয় অ্যাসিমেট্রিক বা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি দিয়ে, প্রতিজনেরই 2টা করে কি লাগবে, যাকে দিব তারও কি লাগবে, যে পাঠাবে তারও কি লাগবে। সো কয়টা কি লাগবে টোটাল? 2টা কি, একটা হচ্ছে পাবলিক কি, একটা হচ্ছে প্রাইভেট কি। কমিউনিকেশনটা আসলে কিভাবে স্টাবলিশ হয়? এখন পাবলিক কি মানে আসলে কি বোঝাইতেছে, মানে কি বোঝা যাইতেছে আর কি পাবলিক কি মানে? হুম হুম, বুঝি নাই। কি কোশ্চেন করছে এটাই ভুলে গেছি। আচ্ছা, পাবলিক কি মানে কি, মানে যেটা সবার কাছে অ্যাভেলেবল থাকবে, এটাই তো পাবলিক, রাইট।
বলতেছি। সো যেটা সবার কাছে থাকবে, মানে যেটা পাবলিকলি অ্যাভেলেবল করা যাবে ওইটাই পাবলিক কি, যেটা পাবলিকলি অ্যাভেলেবল করা যাবে না ওটা হচ্ছে প্রাইভেট কি। ঠিক আছে, এখন প্রসেসটা কি হবে? প্রসেসটা হচ্ছে আমি যাকে পাঠাইতে চাই ডাটা, ওর এন্ডে দুইটা কি থাকা লাগবে এবং ওর যে প্রাইভেট পাবলিক কিটা, ধরেন এই যে রিসিভার যে রিসিভ করবে আমার ডাটা, ওর যে পাবলিক কি ওটা আমার কাছে থাকতে হবে। সো আমি কি করব, আমি বলবো যে তোমার পাবলিক কিটা দাও। প্রথম রিকোয়েস্ট আমি ওর কাছে কি করব, তোমার পাবলিক কিটা দাও। হ্যাঁ, পাবলিক কি এক্সপোজ হলে তো আমার কোনো সমস্যা নেই, কারণ কি ওটা বানাইছে পাবলিকলি এক্সপোজ করার জন্য। ঠিক আছে, পাবলিক কিটা দিল, দেওয়ার পর আমি যেটা করব, এই পাবলিক কি ইউজ করে এই যে প্লেন টেক্সট ছিল ওটাকে সাইফার টেক্সটে কনভার্ট করব সামহাউ। কিভাবে করতেছি একটু পরে দেখাবো, সমস্যা নাই। সামহাউ করব। ও কি করবে, এই যে সাইফার টেক্সটটা পাইছে বা সাইফার ডাটাটা পাইছে, ও যেটা করবে এই যে ডিক্রিপশন যে প্রসেস ওইটার ভিতরে প্রাইভেট কিতে দিবে। দেওয়ার পর ও হচ্ছে একটা প্লেন টেক্সট পাবে এবং প্লেন টেক্সট পড়তে পারবে। একটু টাইম লাগবে। কয়টা বসতেছে? 26, 8টা ভিতরে প্র্যাকটিস করার তো সুযোগ দিবা না। আচ্ছা যাই হোক, ইভেনচুয়ালি কয়েকটা প্র্যাকটিস করবো, সমস্যা নেই। ঠিক আছে, সো বোঝা গেছে প্রসেস সবার? একটু পরে আসতেছি। হায়ারার্কি বোঝা গেছে, মানে ডায়াগ্রাম বোঝা গেছে কিভাবে কমিউনিকেশনটা এস্টাবলিশ হবে। তো এখানে আমার কি ব্রিজের কোনো ধরো ওই যে প্রবলেমটা ছিল সিমেট্রিক কিতে, যে কি লিক হয়ে গেলে সমস্যা, ওই প্রবলেমটা ছিল, ওটা কি এখন আছে? কারণ এখানে এনক্রিপ্ট হইতেছে আলাদা, ডিক্রিপ্ট হইতেছে আলাদা। এখন এই প্রসেস বুঝতে হইলে কয়েকটা জিনিস জানা লাগবে। এখানে একটু ম্যাথ আছে। ঠিক আছে, ম্যাথটা হচ্ছে আমার প্রাইম জানা লাগবে, রিলেটিভলি প্রাইম। রিলেটিভলি প্রাইম নাম্বার কেউ শুনছেন? রিলেটিভলি প্রাইম নাম্বার অ্যালগরিদম কোর্সে তো করার কথা, ডাটা স্ট্রাকচার কোর্সে করার কথা, স্ট্রাকচার প্রোগ্রামিং করার কথা। হ্যাঁ, কোন ফ্যাক্টর না থাকা। হ্যাঁ, সো ইভেনচুয়ালি আমরা মানে কম্পিউটার সায়েন্সে যখন একটা হায়ারার্কিতে উঠে যায় তখন বলি হচ্ছে জিসিডি 1, মানে দুইটা ভ্যালু এ এবং বি এর যদি জিসিডি 1 হয় তাহলে এই দুইটা একটা আরেকটা কো প্রাইম বা রিলেটিভলি প্রাইম। ঠিক আছে, সো রিলেটিভলি প্রাইম নাম্বার হিসেবেই আমরা এখানে ট্রিট করব। সো আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে প্রাইম নাম্বার কি সবাই জানে? প্রাইম নাম্বার কি? ফ্যাক্টর নাই, ইভেনচুয়ালি কোনো ফ্যাক্টরই নাই। ওয়ান আর নিজে তো সবাই রে ভাগ যায় পৃথিবী, তাই না? সো প্রাইম নাম্বার হচ্ছে ফ্যাক্টর থাকবে না, ওয়ান আর ওই ভ্যালু ছাড়া কোনো ফ্যাক্টর থাকবে না, ওটা হচ্ছে প্রাইম। ঠিক আছে, আর ফ্যাক্টরাইজেশন আইডিয়া আছে? ফ্যাক্টরাইজেশন, হ্যাঁ, ফ্যাক্টরাইজেশন কিভাবে কাজ করে? ধরেন এখন আমি বললাম হচ্ছে এটা বলে ফেলছি, ধরেন বললাম হচ্ছে 15 ফ্যাক্টর করব, ফ্যাক্টর বাই করব, কিভাবে ভাগ করব? কত? 2 তে যাবে, 3, 5, এরপর আর ভাঙা যাবে? সো ইন জেনারেল কেসে শুধু যদি দুইটা ভাগে ভাগ করি তাহলে হচ্ছে ফ্যাক্টরাইজেশন। আর যদি নাম্বার গুলো প্রাইম হয়, ইভেনচুয়ালি সব নাম্বারই প্রাইমে এসে কি হবে, অ্যাড হবে, তাই না? সো ওইটাকে কি বলে? প্রাইম ফ্যাক্টরাইজেশন। সো প্রাইম ফ্যাক্টরাইজেশন কেন বলতেছি একটু পরে আসবে। ঠিক আছে,
আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হইলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। নাম শুনছেন? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কিভাবে কাজ করে? মডুলো চিনেন কিনা তাই বলেন। মডুলো চিনেন? ভাগশেষ যে বের করে মডুলো বা মডুলাস, অনেকে মড বলে। ঠিক আছে, কিভাবে কাজ করে? একটা সংখ্যা ধরেন 17, মড 7, কত হবে? 7 গুণ 14 আর 3, তাহলে মড হবে হচ্ছে 3। কিভাবে কাজ করে? 7 7 রে 17 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত আসে? ভাগফল কত আসে? 2। আর ভাগশেষ কত আসে? 3। তো এই যে নিচে ভাগশেষটা আসছে, এটাই হচ্ছে 17 7 মড ইকুয়ালস টু 3। বুঝা গেছে সবাই? আচ্ছা, বুঝা যায়নি? এখন বোঝা যাইতেছে? সবাই বুঝছি? ফ্যাক্টরাইজেশন বুঝছি? হ্যাঁ, মড বুঝছি। আচ্ছা, মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা বোঝা লাগবে। মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা বুঝতে হইলে যেটা করতে হবে সেটা হলো, একটা কমন ফর্মুলা আছে। হ্যাঁ, কমন ফর্মুলাটা হলো, আমার এ একটা ভ্যালু আছে, ওটার সাথে এমন একটা ভ্যালু গুণ করতে হবে যেটা মড এম ইকুয়ালস টু 1 হবে। বুঝা গেছে? এখানে যে এই ইনভার্সটা ফল দিতেছে, হ্যালো। হুম 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 হুম, ঠিক আছে। ওকে, এখানে হচ্ছে এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটাই হইতেছে এ ইনভার্স। ঠিক আছে, এটা হচ্ছে সিম্বলিক ফরম্যাট। বুঝা গেছে? সো এটা লেখা হয় হচ্ছে 3টা দাগ দিয়ে। ঠিক আছে, এখানে হচ্ছে 3টা দাগ থাকবে, এখানে 1 থাকবে। এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। সো এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত হবে? এর সাথে কোন সংখ্যা গুণ করলে, তার গুণ করার পর মড এম করলে তার ভ্যালু 1 হবে। এক্সাম্পল কি হইতে পারে? ধরো, হ্যাঁ, এম এম এর ভ্যালু বলে দেওয়া হবে, এম এর ভ্যালু বলে দিবে, সমস্যা নেই। ধরো না, 1/a দিয়ে তুমি হচ্ছে ইয়া করো, মড এম করলে কি 1 আসে? ভাগ করতেছো কেন? ভাগ করা যাবে না তো, গুণ করতে হবে। এটা নর্মাল ইনভার্স না, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তোমার অবশ্যই এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, গুণই করতে হবে, তুমি ভাগ করতে পারবে না। তুমি চিন্তা করতেছো 1/a করে দিলে তো, নিজেকে নিজেরই দিয়ে ভাগ দিলে তো কাজ হবে না। তো হইতে পারে। কি হবে তাহলে? 1 আসলে তো ইনভার্স পাইতেছই। ধরো আমি একটা সিম্পল নেই, 5 মড 3। এখন আমার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বাই করতে হবে, এই যে 5 এর 5 ইনভার্স বাই করতে হবে। এই 5 ইনভার্স মানে নর্মাল ইনভার্স না, এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। বুঝা গেছে? এখন হচ্ছে এই 5 এর সাথে কত গুণ করলে, গুণফলের সাথে 3 দিয়ে মড করলে এখানে ভ্যালু 1 হবে।
বুঝো নাই? এই যে এই কোয়েশনটা ফলো করো। এখানে এই যে এই জায়গাটায় কত সংখ্যা গুণ করলে গুণফলের সাথে মড 3 করলে 1 আসবে, ঠিক আছে? সো এখানে আমি যদি 2 করি তাহলে হচ্ছে 3 দিয়ে মড করলে কত আসে? 1 আসে। সো 5 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মড 3 এর জন্য 2। সো এই সংখ্যাটা যে সবসময় 2ই হবে এমন না, মাল্টিপল হইতে পারে। বুঝা গেছে? মাল্টিপল হইতে পারে। সো এটা বাইর করার, ধর এটা তো আমরা মুখে মুখে বাইর করলাম, এখন ধরো অনেক বড় সংখ্যা আসবে, লাইক আমরা যখন কাজ করব তখন ছোট সংখ্যা নিয়ে কাজ করব না প্র্যাকটিক্যালি। এখন আমার তো ক্যালকুলেশন করা লাগবে না? ক্যালকুলেশন কিভাবে করব? ধরো আমি দিলাম হচ্ছে 255 মড ধরো হচ্ছে 17, দেখে কেমনে করবো? তার কোনো আইডিয়া নাই মাথায়? 17 করলে হয়? ক্যালকুলেটর তো ইভেন্চুয়ালি সবার হাতে আছে, করেন। জিরো তো হবে না, জিরো তো জিরো হয়ে যেতেছে। এটাই তো বলতেছি, টেকনিক তো অবশ্যই আছে, টেকনিক থাকবে না এটা হতে পারে? টেকনিক তো অবশ্যই আছে। সো এটা সলভ করতে হলে একটা মেথড আছে, মেথডটার নাম হচ্ছে এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম। হ্যাঁ, ওটা কিভাবে কাজ করে? ওটা ডিফারেন্ট কেস, ওটা ওই ম্যাথটা করতে গেলে মোটামুটি আজকে ক্লাস শেষ করা যাবে না আর কি, ঠিক আছে? নামটা বলে দিলাম, এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম ফলো করে এটা তৈরি করা হয়। ওটা অনেক শর্টে চলে আসে। আর আরেকটা মেথড আছে, এখানে হচ্ছে ওই যে অনেক বড় সংখ্যার মড করতে হয়। যেমন ধরো হচ্ছে আমার এই যে এই সংখ্যাটা এখানে বোঝা যাইতেছে না সেটা। আচ্ছা, এখানে বোঝা যাবে। ওকে, এই মডটা কিভাবে করব? এটা থ্রো অফ দা প্রসেস সামনে আসবে। মানে ম্যাথ গুলো কেন করাইতেছি, যখন আমরা এনক্রিপশনে ঢুকবো দেখবো হচ্ছে এগুলো ইউজ করা লাগতেছে। বুঝতে পারছি? এটা কেমনে করব? নর্মাল মেথডে সম্ভব? নর্মাল কম্পিউটার করা সম্ভব এটা? আমাদের যে ডে টু ডে লাইফের কম্পিউটারের যে ক্যালকুলেটর, এটা করা সম্ভব? So, যারা অ্যালগোরিদম কোর্স করছে তারা অলরেডি এই টাইপের একটা ম্যাথ পাওয়ার কথা ছিল, থাকার কথা ইভেনচুয়ালি। অ্যালগোরিদমও থাকার কথা, ডিসক্রিট ম্যাথও থাকার কথা। চাইনিজ রিমাইন্ডার থিওরাম দিয়ে এটা ইজিলি বাইর করা যায়। সার্চ করে নেবেন। আমি একটাও এখন করাইতেছি না, হাতে কলম করাইতে গেলে অনেক টাইম চলে যাবে, কারণ ওগুলো বোঝাইতে হলে আরো ডিপে ঢুকতে হবে। ঠিক আছে, বোঝা গেছে চাইনিজ রিমাইন্ডার থিওরাম। তারপরে হচ্ছে ফ্যাক্টরাইজেশন আসছে, এখন হচ্ছে মেইন যে অ্যালগোরিদম ওইটাতে আসলাম। হ্যাঁ,
সো এখানে একটা ইউলার টরশন ফাংশন আছে একটা, এখানে যে ফাই দেখা যাইতেছে না, একটা দেখা যায় এই জায়গায়, হ্যাঁ, এটা হচ্ছে ইউলার টরশন ফাংশন। সো এটা দিয়ে মেইনলি যেটা করে, ওই একটু আগে আমরা ইয়া বাই করলাম না, রিলেটিভলি প্রাইম নাম্বার বাই করলাম না। সো একটা দুইটা সংখ্যার মধ্যে কয়টা রিলেটিভলি প্রাইম নাম্বার আছে ওইটা বাইর করা হচ্ছে কি জানি বলতেছিলাম, টরশন ফাংশন, ঠিক আছে, ওটা বাইর করে ও, বুঝতে পারছি। সো ওইটা একটা বিশাল প্রুফ আছে, প্রুফ করার পর ইউলার টরশন ফাংশনের ভ্যালু আসে এটা, ঠিক আছে, একটা সংখ্যার ভিতরে রিলেটিভলি প্রাইম নাম্বার কয়টা আছে, ঠিক আছে। সো বিশাল প্রুফ আছে, শুধুমাত্র এইটা কখন কাজ করবে, যখন এই সংখ্যাকে আমি হচ্ছে ওই যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। এখানে পি আর কিউ হচ্ছে প্রাইম নাম্বার, উপরে আমি বলে দিছি যে চুজ টু লার্জ প্রাইম নাম্বার পি এন্ড কিউ, ঠিক আছে। সো পি আর কিউ গুণ করে আমার প্রাইভেট পাবলিক কি তৈরি হয়। এখন অ্যাকচুয়াল যে এনক্রিপশন প্রসেস ওইখানে ঢুকতেছি, ঠিক আছে, বোঝা যাইতেছে। সো এখানে হচ্ছে দুইটা প্রাইম নাম্বার ধরা লাগবে অ্যালগরিদমে, লার্জ প্রাইম নাম্বার, ছোট প্রাইম নাম্বার দিলে হয়, সেক্ষেত্রে হচ্ছে তোমার সিকিউরিটি ব্রিচ হয়ে যায়, একটু পরে ওইটা আলোচনা করব। সো পি আর কিউ দুইটা লার্জ প্রাইম নাম্বার নেওয়া লাগবে, দুইটা গুণ করলেই আমার প্রথম যে কিটা পাবলিক কি ওইটা জেনারেট হয়ে যাবে। এরপরে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই যে এন যেটা পাইছি আমি, আমার যে পাবলিক কিটা আছে ওইটার ভিতরে কয়টা রিলেটিভলি প্রাইম নাম্বার আছে ওটা আমার বাইর করা লাগবে। ওইটা বাইর করতে হলে ইউলার টরশন ফাংশনের ভিতরে আমার হচ্ছে প্রথমে যেটা করতে হবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন যতগুলো বেরোবে অতগুলো, এখানে দুইটা বেরোইছে কারণ আমার এন এর ভ্যালুই আসলে দুইটা প্রাইম নাম্বারের গুণফল, রাইট। এখানে যদি তিনটা প্রাইম নাম্বার হইতো সামহাউ, মানে ইয়া ছাড়া আর কি, মানে অ্যাকর্ডিং টু অ্যালগরিদম ছাড়া, মানে অ্যালগরিদম ছাড়া যদি আমরা চিন্তা করি ইউলার টরশন ফাংশন কিভাবে কাজ করে, সেটা হচ্ছে এন এর ভ্যালু যদি এখানে 5টা প্রাইম হইতো, তাহলে এখানে জাস্ট ওই 5টা প্রাইম ইনটু হইতো -1 হইতো, এই যে এখানে যেভাবে p-1 q-1 এখানে z-1 ইনটু আকারে হইতো। এটার একটা বিশাল প্রুফ আছে, ঠিক আছে, বোঝা গেছে, বিশাল প্রুফ আছে। ইউলার টরশন ফাংশন কেন বাইর করতেছি, কারণ হচ্ছে আমার একটা পাবলিক কি এক্সপোনেন্ট ধরা লাগে যেটার নাম হচ্ছে ই, পাবলিক কি এক্সপোনেন্ট ধরা লাগে যেটার নাম হচ্ছে ই, ঠিক আছে। সো পাবলিক কি এক্সপোনেন্ট আবার ধরতে হবে হচ্ছে আমার এই যে ইউলার টরশন ফাংশন যেটা আছে ওইটার রেঞ্জের ভিতরে, কারণ ইর উপরে বেস করে সামনে খেলা আছে, ঠিক আছে। এরপরে পাবলিক কি পাই গেছি, প্রাইভেট কি জেনারেট করা লাগবে। তো প্রাইভেট কি জেনারেট করতে হইলে ইউলার টরশন ফাংশন লাগবে, পাবলিক কি এক্সপোনেন্ট ই লাগবে, আর হচ্ছে এই ক্যালকুলেশনটা করা লাগবে। সো এখানে ক্যালকুলেশনটা আমি চেঞ্জ করতে ভুলে গেছি, এটা আরেকটা মেথডে করে আর কি। সো এখানে মেইনলি ডি যেটা ডিটা হবে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এখানে আমি চেঞ্জ করতে ভুলে গেছি, এটা দেখাইতেছি। এই যে দেখা যায়, একটু বড় করি, পাবলিক কি এক্সপোনেন্ট, ঠিক আছে, দেখা যায়, এই যে দেখা যাইতেছে। এখানে হচ্ছে আমার পাবলিক কি এক্সপোনেন্টটার দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ও রেঞ্জের ভিতরে থাকতে হবে, আরেকটা হচ্ছে
যে ভ্যালুটা নিব ওটা অবভিয়াসলি জিসিডি অফ ইউলার টর্শন ফাংশনের সমান 1 হইতে হবে। তার মানে কি ওরা নিজেরাও আবার রিলেটিভলি প্রাইম হইতে হবে। বোঝা গেছে? জিসিডি 1 মানে কি দুইজনের রিলেটিভলি প্রাইম, না হলে আমার অ্যালগোরিদম কি কোলাপস করবে। হ্যাঁ, না, রিলেটিভলি প্রাইম। ঠিক আছে, বোঝা গেছে? কমপ্লেক্স টার্ম মনে রাখার দরকার নাই, জিসিডি 1 হইতে হবে। বোঝা গেছে? প্রথমে ইউলার টর্শন ফাংশন বাইর করব, তারপরে হচ্ছে ওইখান থেকে একটা পাবলিক এক্সপোনেন্ট নিব, তারপরে যেটা করব সেটা হচ্ছে ওই যে পাবলিক এক্সপোনেন্ট যেটা নিছি ওইটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বাইর করব। এখানে এম কি হবে? এম হবে হচ্ছে ওই যে ইউলার টর্শন ফাংশন, ওই যে আমরা এম ধরছিলাম না মডুলো, ওই মডুলো হবে হচ্ছে ইউলার টর্শন ফাংশন। সো অ্যাকচুয়াল যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা ওইটা এইভাবে লেখা হয়। সো এদিকে হচ্ছে যেটা অনেক সময় এটা আগে লেখে, অনেক সময় পরে লেখে। সো যেহেতু আমরা সিম্বল চিনি এই কারণে হচ্ছে যে ই এর যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এটাই পাশে লিখছে, এখানে 3টা ডাক আছে। ঠিক আছে, এরপরে 1 মড ইউলার টর্শন ফাংশন। বোঝা গেছে? সো এখানে ওই যে এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান ফর্মুলা ইউজ করলেই ই এর জন্য এটা বের হয়ে যাবে। বোঝা গেছে? জাস্ট ক্যালকুলেশনটা মানে ইউলার টর্শন ফাংশন কিভাবে কাজ করে ওই দিকে তো যাইতেছি না, ফর্মুলাটা পারলেই হবে, অলরেডি লাইব্রেরি তৈরি করা আছে, জাস্ট কল করলে হবে। জাস্ট ভিতরে কি কাজ করে ওইটা বোঝানোর ট্রাই করতেছি। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রাইভেট কি ডি, ওই যে আমার যে ডিটা পাইছি আমি ই এর যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা পাইছি ওইটাই হচ্ছে প্রাইভেট কি। পাবলিক কিও পাইছি, প্রাইভেট কিও পাইছি। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে এনক্রিপশন প্রসেস, ডিক্রিপশন প্রসেস, রাইট? ক্রাইটেরিয়া বলতে এখন 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 ইউজ হচ্ছে 120 120 মানে 1024 মানে হচ্ছে 1024 বিট, বিট সাইজ 1024 বিট সাইজ। এটা হচ্ছে যে তোমার বিট সাইজ বাড়ে আর কি, প্রতি 2 বছর পর পর বিট সাইজ বাড়ে, কারণ কম্পিটিশনাল পাওয়ার ইভেন্চুয়ালি বাড়তেছে, রাইট? এরপরে হচ্ছে যখন কোয়ান্টাম কম্পিউটার চলে আসবে তখন ওটার জন্য ট্রেডিশনাল ক্রিপ্টোগ্রাফি মানে মডার্ন ক্রিপ্টোগ্রাফি ফেল করবে, ওটার জন্য আবার হচ্ছে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি ডিজাইন করা হইতেছে। আজকে টপিক ইভেন্চুয়ালি পোস্ট কোয়ান্টাম নিয়ে না, সো পোস্ট কোয়ান্টামের অনেকগুলো 3টা 4টা অ্যালগোরিদম অলরেডি পাবলিশ হয়েছে। এনআইএসটি তে ঢুকলে দেখবা পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির উপর অলরেডি পুরা অ্যালগোরিদম পাবলিশ করছে, না ইমপ্লিমেন্টেড অলরেডি। না, শর্ট অন্য জিনিস। কোনটার কথা বলতেছো? এটা ব্রেক করার যে ইয়ার কথা বলতেছো? হ্যাঁ, ওটা তো ওই যে রিসেন্টলি ইয়া করছে আর কি, এনআইএসটি নিজেরাই গাইডলাইন তৈরি করছে কিভাবে মানে পোস্ট কোয়ান্টাম মানে কোয়ান্টাম কম্পিউটার আসার পর কি ধরনের ক্রিপ্টোগ্রাফিক প্রবলেম হবে এবং ওগুলো ওভারকাম করার জন্য কি কি ইউজ করা লাগবে, লেন্থ বাইর করছে। তারপরে 3টার মতো অ্যালগোরিদম প্রপোজ করছে ওরা, ওগুলোর ভিতরে ঝামেলা আছে এখনো। ঠিক আছে, আচ্ছা এখন লাগবে হচ্ছে প্রসেস, রাইট? প্রসেসটা কিভাবে হবে? সো একটু আগে যে বলছিলাম চাইনিজ রিমাইন্ডার থিওরাম কেন লাগবে, এই যে এনক্রিপশন প্রসেসটা কি, আমার অ্যাকচুয়াল যে মেসেজটা ওটার পাওয়ার ই, পাবলিক কি এক্সপোনেন্ট মড এন, বুঝলি? হ্যাঁ, মড এন দেখা যায় না, দেখা যায় এই জায়গায়। আচ্ছা আমার ইয়েতে আছে, এই যে এখানে ডাটা একদম নিচের দিকে
এনক্রিপশন প্রসেস ডাটার উপরে হচ্ছে পাবলিক কি এক্সপোনেন্ট পাওয়ার মড এন, এন হচ্ছে কি পাবলিক কি। হ্যাঁ, ওটা তো এই যে দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে এই রেঞ্জের ভিতরে থাকতে হবে, একটা হচ্ছে রিলেটিভলি প্রাইম হইতে হবে, মানে জিসিডি 1 হইতে হবে। কোনটা? ওটা এন এর, ওটা তো পিকিউ এর উপরে চলে যাইতেছে। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে এখন 1024 বিট, বিট সাইজ। হ্যাঁ, কত বেড়ে যাবে। এই কারণে হচ্ছে তোমার আরএস অ্যালগরিদম সব জায়গায় ফিজিবল না। শুধুমাত্র ইনিশিয়াল কমিউনিকেশন করার জন্য, ধরো কি মানে আমার যে ধরো AES এর কি, ওটা এক্সচেঞ্জ করার জন্য আরএস এর প্রথম কমিউনিকেশনটা করে এরপর থেকে সব AES দিয়ে চালায় আর কি। হ্যাঁ, তারপরে AES। তো প্রথম কমিউনিকেশনটা একটু স্লো হয়, এরপরে স্মুথ হয়ে যায় আর কি। এই কারণে দেখবা ব্রাউজারে প্রথমবার লোড হতে অনেক টাইম নেয়। প্রথমবার যদি তুমি কোনো ইয়াতে ঢুকো, ইউআরএল ঢুকো, আগে কখনো ঢুকো নাই, ক্যাশ নাই, তখন দেখবে অনেক টাইম নাই, একটু ঘুরে। যখন এর পরবর্তী যে কোনো সময় ঢুকো, ক্যাশে যদি থাকে ঠাস করে ঢুকে যায়। খেয়াল করছো? এই কারণে হয় এসএসএল যে সার্টিফিকেট ইউজ হয় HTTPS, ওটা ইনিশিয়াল কমিউনিকেশনটা হয় অ্যাসিমেট্রিকে, পরের থেকে সিমেট্রিক্যাল ক্যালকুলেশন শুরু হয়। এই কারণে পরবর্তী কমিউনিকেশন গুলো স্মুথ হয়ে যায়। HTTP তো কোনো ইয়াই নেই, কোনো সিকিউরিটি নেই, ও তো প্লেন টেক্সটে ডাটা পাঠায়। ঠিক আছে। আচ্ছা, ডিক্রিপশনের মেথড কি হবে? সাইফার টেক্সটের উপর আবার যে প্রাইভেট কি মড এন। বুঝা গেছে? তার মানে আমার কি পাঠাইতে হবে? ইউজারের মানে আমি কাউকে ডাটা পাঠাইতে চাই, তাহলে অপোনেন্ট থেকে আমার কি কি লাগবে? পাবলিক কি, আর কি লাগবে? পাবলিক কি এক্সপোনেন্ট। শুধু পাবলিক কি দিলে তো হবে না, ইও লাগবে, এনও লাগবে। পাবলিক কিও লাগবে, পাবলিক কি এক্সপোনেন্টও লাগবে, যেটা হচ্ছে এখানে ই। ঠিক আছে, এই ক্যালকুলেশন বলে যাবে, এই ক্যালকুলেশনের আলাদা একটা প্রুফ আছে, এটা আরো শর্টার ফরম্যাট আর কি। ঠিক আছে, পাবলিক কি লাগবে, পাবলিক কি এক্সপোনেন্ট লাগবে। এখন কাজ কিভাবে করে? কাজ হচ্ছে এই যে প্রথমে পিকিউ দুইটা ভ্যালু নিল, তারপরে হচ্ছে পাবলিক কি বাই করলো, পাবলিক কি এক্সপোনেন্ট নিল, তারপরে হচ্ছে জানি বলেন না, ইউলার টার্শন ফাংশন বাই করলো, তারপর হচ্ছে ওই যে প্রাইভেট কি বাই করলো, তারপর হচ্ছে সিম্পলি এখানে জাস্ট মেটাফরিক্যালি ধরা হয়েছে যে h ইকুয়ালস টু 8, i ইকুয়ালস টু, ওটা ক্যালকুলেশন করে নিছি ইভেন্চুয়ালি। তো দুইটা তুমি যখন, ওইটা তো আমার ক্যালকুলেশন আগে করা আছে দেখে করছি, এটা এমন না যে এটা মানে ক্যালকুলেশন আগে করা আছে দেখে ফরম্যাটে আসছে, এমন না যে ওইটাই ধরতে হবে। ইয়ের ভ্যালু তুমি ডিফারেন্টও নিতে পারো, বাট শর্ত শর্ত ছোট নিলে, ছোট নেওয়ার ফলেও সিকিউরিটি ব্রিজ আছে, কারণ তো ইয়ের ভ্যালু খুব ছোট নেওয়া যায় না। হ্যাঁ, ইয়ের ভ্যালু শর্ত, যে দুইটা শর্ত আছে রেঞ্জের ভিতরে এবং দুইটার মাল্টিপ্লিকেট, কি বলতেছি, GCD1, ওই শর্ত মানলে তুমি যে কোনো ভ্যালু নিতে পারো। এবং এটা আমার জন্য প্রাইভেট কি যেটা আসছে, তোমার জন্য সেটা নাও আসতে পারে, বাট ক্যালকুলেশন করলে দেখবে সেম আনসার আসতেছে। ঠিক আছে, আর ইয়ের ভ্যালু যত ছোট নিবা, তোমার প্রোগ্রামের যে ধরো স্ট্রেংথ, ওটা কমতে থাকবে। পিকের ভ্যালু যত ছোট নিবা, প্রোগ্রামের স্ট্রেংথ তত কমতে থাকবে। ঠিক আছে, এরপরে এই যে মেটাফরিক্যালি ধরা হয়েছে h ইকুয়ালস টু 8, i ইকুয়ালস টু 9, তারপর হচ্ছে সিম্পলি ক্যালকুলেশন করা হয়েছে। সো এটা আসছে, সো এটার যদি আমি আবার ব্যাক ক্যালকুলেশন করি, সেম পাওয়া যাবে। মানে ইভেন্চুয়ালি ফর্মুলা তো দেওয়া আছে, সিম্পল ফর্মুলা। ক্যালকুলেট তুমি না করতে পারতেছো, ধরো আমি তোমারে অনেক বড় একটা এন এর ভ্যালু দিলাম, তখন তুমি ডিফারেন্সিয়েট করবে কেমন?
এটাই তো স্ট্রেংথ। ক্রিপ্টোগ্রাফি নাথিং এলস। তোমার কম্পিটিশনালি তুমি পারতেছো না, তোমার হাতে যে কম্পিউটারটা আছে ওটা দিয়ে তুমি ক্যালকুলেশন করে ব্যাকট্র্যাক করতে পারতেছো না, এটাই হচ্ছে ক্রিপ্টোগ্রাফি স্ট্রেংথ। এই কারণে তো বলতেছি পোস্ট কোয়ান্টাম আসলে কেন ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি ফেল করবে, এই যে স্ট্রেংথ কমে যাবে। এখন একটা ধরো আরএসএ কি ভাঙতে থিওরিটিক্যালি লাগে হয় হচ্ছে ধরো 1 বিলিয়ন ইয়ার, তখন ওইটা চলে আসবে হচ্ছে 1 ঘন্টায় বা 2 ঘন্টায়। হ্যাঁ, বুঝতে পারছো স্ট্রেংথ কোন জায়গায়? এটা অল অ্যাবাউট ম্যাথমেটিক্স, নাথিং এলস। নাম্বার অফ কম্বিনেশন তুমি কত ট্রাই করতেছো, ঠিক আছে, বোঝা গেছে। এখন আসি হচ্ছে এটার সমস্যা কোন জায়গায়। এটার সমস্যা কোন জায়গায়, যদি পিকিউর গুলো অনেক ছোট হয় তাহলে তুমি ইজিলি প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারছো। ওটার জন্য অলরেডি একটা সাইট আছে ফ্যাক্টর ডিবি, সার্চ দাও পেয়ে যাবা ফ্যাক্টর ডিবি। ওইখানে যদি তুমি জাস্ট এন এর ভ্যালু দাও তোমারে পিকিউ আলাদা করে দিবে। সো ফাইন ইউ গেট পিকিউ, বাকি প্রসেস তুমি জানো, ঠিক আছে। আর এস এর থেকে এই টাইপের প্রবলেম বেশি আসে যে এন এর ভ্যালু দিয়ে দিছে, ওই এন এর ভ্যালু থেকে ডি বাই করতে হবে। ই অলরেডি সবাই জানে, কারণ ই তো দিতেই হবে পাবলিক কিতে, ই তো অলরেডি দিতেই হবে, নাহলে তো তুমি এনক্রিপ্ট করতে পারবে না। ই আর এন তুমি অলরেডি জানো, এন থেকে পিকিউ পাই গেলে বা হ্যাঁ, কারণ এন এর ভ্যালু থেকে যখন তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারতেছো তার মানে কি তুমি ইজিলি ইউলার টর্শন ফাংশন বাই করতে পারতেছো। ইউলার টর্শন ফাংশন বাই করছো মানে তোমার হচ্ছে ওই যে প্রাইভেট কি যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ওটা তুমি বাই করতে পারতেছো। এখানে ঝামেলা কোন জায়গায় হয়, ঝামেলা হচ্ছে এটা তুমি জানো না, এটা না জানলে তুমি প্রাইভেট কি বাই করতে পারতেছো না, কারণ মড হইতেছে কার সাথে, ইউলার টর্শন ফাংশনের সাথে। হ্যাঁ, ফ্যাক্টর ডিবিতে তুমি ওই যে ছোট কত 15 লেন্থের ক্যারেক্টার ব্রেক করা যায়, ঠিক আছে। এই কারণে প্রতিদিন দেখবা আহ নতুন প্রাইম নাম্বার বেরোয়ার সাথে সাথে, সবচাইতে বিগেস্ট প্রাইম নাম্বার বেরোয়ার সাথে সাথে দেখবে হচ্ছে মোটামুটি সিকিউরিটি সেক্টরে একটা ভালোই হাইপ তৈরি হয়। কেন? কারণ আরেক ধাপ সিকিউরিটি বাড়লো, ঠিক আছে। এই কারণে দেখবা প্রাইম নাম্বার, বিগেস্ট প্রাইম নাম্বার বাইর করার একটা কম্পিটিশন, সবচাইতে বড় প্রাইম নাম্বার কে বাইর করতে পারতেছে, ঠিক আছে। এই কারণে দেখবা অনেকেই হচ্ছে স্ক্রিপ্ট চালায় রাখছে, চলতেছে চলতেছে, খাস করে একটা বড় নাম্বার বেড়েছে, এই শুরু হয়ে গেছে মাতামাতি, ঠিক আছে। কারণ ইটস অল অ্যাবাউট দ্য ক্যালকুলেশন, মডুলার মডুলার অ্যারিথমেটিক আর হচ্ছে প্রাইম ফাংশন, প্রাইম ভ্যালু, নাহলে তুমি জানবা কেমনে। না এখানে একটা ইয়ে আছে, তোমার হচ্ছে ডিসক্রিট লগারিদমিক প্রবলেম আছে তোমার, ওইখানে কিছু অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন করলে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোন রেঞ্জে হইতে পারে, ঠিক আছে। ডিসক্রিট লগারিদমিক প্রবলেম আছে এখানে, ঠিক আছে। সো আরএসএ আসার পরে আরেকটা জিনিসের তোমার হচ্ছে সেক্টর খুলছে, সেটা হচ্ছে ডিজিটাল সিগনেচার। ডিজিটাল যার সিগনেচার হয় দুইটা অ্যালগোরিদমে মোস্টলি হয়, একটা হচ্ছে আরএসএ, একটা হচ্ছে ইসিসি, ইলেকট্রিক ক্রিপ্টোগ্রাফি, আর হচ্ছে আরএসএ। ইসিসি আর আরএসএ দিয়ে মেইনলি ডিজিটাল সিগনেচার গুলো হয়। এখন ডিজিটাল সিগনেচার লাগবে কেন, রাইট? ডিজিটাল সিগনেচার লাগবে কারণ হচ্ছে ধরো তুমি একটা মেসেজ পাঠাইছো, এই মেসেজ তুমি পাঠাইছো না, তোমার হয়ে অন্য কেউ পাঠাইছে, এই জিনিসটা ট্র্যাক করার জন্য। বা ধরো আমাদের যে ভূমি অফিসের যত ধরো নথি আছে এগুলো তো সব এখন ডিজিটালাইজ করতেছে না। এখন ধরো আমি মাঝখান থেকে ওই স্পেসিফিক নথিটা যে চেঞ্জ করি নাই ডিজিটাল হওয়ার সময়, এটার প্রুফ কি? এটার কোনো প্রুফ আছে? তুমি 100% শিওরলি বলতে পারতেছো না যে চেঞ্জ হয়েছে কি হয় নাই। যদি এখানে ডিজিটাল সিগনেচার ইমপ্লিমেন্ট করা হইতো তাইলে কেউ যদি এখানে জাস্ট
চেঞ্জ করার ট্রাই করতো, সিগনেচার থাকতো না, সিগনেচার নষ্ট হয়ে যেত, সিগনেচার চলে যাবে, উড়ে যাবে আর কি। হ্যাঁ, তো ওটা আরএসএ দিয়ে করে। ওটা কিভাবে করে? জাস্ট প্রসেস উল্টা। এতক্ষণ আমরা কি করতেছিলাম? পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করতেছিলাম, প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করতেছিলাম। সেম প্রসেস এখন উল্টাই দেব, প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করব, পাবলিক কি দিয়ে ভেরিফাই করব। মানে এই টার্মটা উল্টে যায়, ক্যালকুলেশন সেম, সবকিছুই সেম, শুধুমাত্র টার্মটা উল্টে যাবে হচ্ছে, একটা দিয়ে সাইন করবো আর একটা দিয়ে ভেরিফাই করবো। ঠিক আছে, বোঝা গেছে? ক্যালকুলেশন সেম, সবকিছুই সেম, এন এর ভ্যালু বাইর করা, বি এর ভ্যালু বাইর করা, সবকিছুই সেম, শুধুমাত্র আগে এনক্রিপ্ট যেটা দিয়ে করতাম সেটা হচ্ছে প্রাইভেট কি, পাবলিক কি ছিল, এখন প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করব, পাবলিক কি দিয়ে ভেরিফাই করব। ঠিক আছে, এখানে একটা অ্যাটাক হয়, ডিজিটাল সিগনেচার একটা অ্যাটাক হয়, কে বলতে পারবে না? না, হুম, বলতে পারবে না। হুম, হ্যাশ, হ্যাশ থেকে আসলো, ম্যান ইন দ্য মিডল থেকে আসলো, কোন জিনিস? প্রশ্নটা ছিল হচ্ছে ডিজিটাল সিগনেচার একটা অ্যাটাক হয়। ইয়াতে তো আমরা মোটামুটি আরএস এ তো অলরেডি ডিসকাস করছি। ওইখানে হচ্ছে ওই যে তোমার এন এর ভ্যালু ছোট হইলে ওইখানে হচ্ছে যে ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে হচ্ছে ব্রেক করা যাইতেছে, আর ডিসক্রিট লগারিদমিক প্রবলেম আছে। কিন্তু ডিজিটাল সিগনেচারে একটা প্রবলেম আছে। না, ডিজিটাল সিগনেচারে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে তোমার সিগনেচারটা আমি পাঠাইতেছি, রাইট, ভেরিফাই করতেছে পাবলিক কি দিয়ে, পাবলিক কিও অ্যাভেলেবল, ভ্যালু অ্যাভেলেবল। এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে পাবলিক কি যেটা অ্যাকসেপ্ট করবে ওই টাইপের ভ্যালু পাঠাবে তুমি, সেটা গার্বেজ ভ্যালু বাট অ্যাকসেপ্ট করতেছে। বুঝতে পারছো? পাবলিক কি কি ভ্যালু ক্যালকুলেট করবে ওটা তো অলরেডি তুমি জানো, পাবলিক কি ভ্যালু ক্যালকুলেট করবে ওটা তুমি জানো, ওই ভ্যালুটাই তুমি পাঠাইতেছো। পাবলিক কিও জানো, পাবলিক কি কি ভ্যালু ক্যালকুলেট করবে ওটাও জানো, তাহলে তুমি গার্বেজ পাঠাইতেছো ইভেনচুয়ালি। বাট এখানে কি হইতেছে? অ্যাটাক পারফর্ম হইতেছে, কারণ আমার তো গার্বেজের দরকার ছিল না, আমার মেশিন হেভি হয়ে যাচ্ছে না। হ্যাঁ, ভেরিফাই করতেছে, দরকারই ছিল না, ভেরিফাই করতেছে কিন্তু ডাটা তো গার্বেজ। হ্যাঁ, হ্যাঁ, এই আর কি। এরপর আছে হচ্ছে একটু পরে প্র্যাকটিস করবো, সমস্যা নেই। হ্যাশ ফাংশন, হ্যাশ ফাংশনের কাজ হচ্ছে সবাই অলমোস্ট জানে, যে পাসওয়ার্ড প্রোটেক্ট করা। এর বাইরে আরো কাজ আছে, সেটা হচ্ছে আমাদের যে সিগনেচার গুলো আছে, ফাইল সিগনেচার, একটা ফাইল মডিফাই হয়েছে কি হয় নাই ওটা চেক করা যায় হ্যাশ দিয়ে। তারপরে হচ্ছে ম্যালওয়্যার ট্র্যাক করা যায়, একটা ম্যালওয়্যারের হ্যাশ, মানে মোটামুটি আমাদের যে কারেন্ট ম্যালওয়্যার অ্যান্টিভাইরাস গুলো আছে, মোস্ট অফ দ্য অ্যান্টিভাইরাস অ্যাকচুয়ালি ভাইরাসকে চিনে তার হ্যাশ দিয়ে। ঠিক আছে, সো হ্যাশে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে কোলিশন প্রবলেম। কোলিশন প্রবলেমটা কিভাবে কাজ করে, নর্মাল হ্যাশের একটা ম্যাথ করা তাহলে বুঝতে হবে। আচ্ছা, এখানে আছে হ্যাশ, হ্যাশ ফাংশন শিখছেন না ডাটা স্ট্রাকচারে? হ্যাশ কিভাবে কাজ করে, মড করে, রাইট? আমি হচ্ছে 5 মড 3 দিলাম বা 4 দিলাম, আনসার কত হবে? হুম, 4 দিলে 3 হয়, 3 4 12, 3, হ্যাঁ। আচ্ছা, এই সেম 3
অন্য কোনো নাম্বারের জন্য আসবে না? কত নাম্বারের জন্য আসবে? মড সেম, মড ধরেন 4, এখানে কত দিলে এখানে 3 আসবে? 3 দিলেও আসবে, 12 দিলে আসবে? আসবে না তো। 23 দিলেও আসবে না, 23 দিলেও 3 আসতেছে। তার মানে কি, এই যে আউটপুট ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য আউটপুট সেম। এটা হচ্ছে একদম লোয়েস্ট হ্যাশ ফাংশন, মানে হচ্ছে একদম ইনিশিয়ালি যখন হ্যাশ ফাংশন ডিজাইন করা হইতেছিল তখন হচ্ছে এইভাবেই ডিজাইন করা শুরু হয়েছে আর কি। এরপর থেকে আস্তে আস্তে কমপ্লেক্স করা শুরু হয়েছে। হ্যাশ ফাংশন অনেকগুলো এখন ধাপ আছে, ওই ধাপ ফলো করতে হয়। হ্যাশ ফাংশনের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হ্যাশ কখনো রিভার্স করা যায় না। আমি 3 দেখে কখনো বলতে পারবো না এটা 30 থেকে আসছে না 15 থেকে আসছে না 23 থেকে আসছে, বলতে পারবো? পসিবলই না। তার মানে কি হ্যাশ রিভার্স করা যায় না। এটা কোশ্চেন অনেক সময় করে, মানে বেসিক ইন্টারভিউতে কোশ্চেন করে ইন্ডাস্ট্রিতে আর কি। তারপরে আরেকটা কমন কোশ্চেন করা হচ্ছে MD5 নামে একটা হ্যাশ আছে, ওইটার লেন্থ কত, হ্যাশের লেন্থ কত কমন কোশ্চেন করে 32 MD5 এর। সো কোলোশন প্রবলেম আছে। কোলোশন প্রবলেমটা কেন হয় অলরেডি দেখাইলাম ম্যাথমেটিক্যালি। সো এটাতে কি ঝামেলা হয় কোলোশন হইলে, ধরেন আপনি একটা ওয়েবসাইটে পাসওয়ার্ড দিলেন, আরেকজনও ডিফারেন্ট পাসওয়ার্ড দিল, ঠিক আছে, দুইজনের হ্যাশ সেম আসলো। এখন আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে চাইলে আরেকজনের অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন, কারণ পাসওয়ার্ড ভ্যালিডেশন আসলে করে কিভাবে জানেন? প্রথমে হচ্ছে এই প্রসেসের থ্রুতে হ্যাশটা বানায়, তারপরে ডাটাবেজের যে হ্যাশটা আছে ওইটার সাথে ম্যাচ করে। বুঝে গেছে? সো দুইটা হ্যাশই তো সেম ইভেনচুয়ালি, টেক্সট ডিফারেন্ট হইতে পারে বাট হ্যাশ তো সেম। সো এই কোলেশনটা আছে, এই কোলেশনটা অ্যাভয়েড করার জন্য যেটা করা হয় এক্সট্রা প্যাডিং ইউজ করা হয়, ঠিক আছে? সো এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল MD5 এর। ডিফারেন্ট ফাইল কিন্তু হ্যাশ ভ্যালু আসছে সেম, ঠিক আছে? আমি পিডিএফটা দিয়ে দিলে পাই যাবেন, এখানে ক্লিক করে দেখতে পারবেন আর কি, ক্লিক করলে ফাইল ডাউনলোড হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে হচ্ছে রিমার্কের একটা বুঝি, এটা বলা হয় হচ্ছে কোলোশন রেজিস্ট্যান্স অ্যালগোরিদম আর কি। ও প্রথম এটা প্রপোজ করছিল, সো সাম ব্লকস এন্ড পেডিং ইউজ করছে আর কি ইভেন্চুয়ালি। সো এটা হচ্ছে MD5 এর পাইপলাইন। সো এটাও অনেক বেশি বোঝার দরকার নাই, জাস্ট রাখার জন্য রাখছি, ইফ ইউ ইন্টারেস্টেড ইউ ক্যান লার্ন। এখন হচ্ছে মোটামুটি থিওরিটিক্যাল পার্ট শেষ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করা লাগবে কিছু, ঠিক আছে? প্র্যাকটিস করার জন্য আমরা সাধারণত যে জায়গায় যাই, পিকো সিটিএফ লিখে সার্চ দিলে সেখানে ঢুকবেন, ঢোকার পরে লগ ইন করবেন। যে বাম পাশে লগ ইন করার পর বাম পাশে হচ্ছে ক্রিপ্টোগ্রাফি লেখা আছে। তো ক্রিপ্টোগ্রাফি টপিক থেকে আপাতত ইজি সিলেক্ট করেন। ইজি সিলেক্ট করে এখানে একটার পর একটা সলভ করব আমরা। মোটামুটি কয়টা আছে,
এখান থেকে 3টে সলভ করব, দেন হচ্ছে আরেকটা সাইড আছে ওইখানে আরএস এর থেকে 3টে সলভ করব। ঠিক আছে, সলভ করা শুরু করে দেন দেখি। হুম, প্রথম 3টা করেন দেখি। ওই যে আমার সিরিয়ালে প্রথম যে 3টা আছে, ও একটা তো আরএস এ আছে, কি ব্রোকেন। আচ্ছা, এই যে প্রথম যে 6টা আছে, এই 6টা করে ফেলতে পারবেন, এখনই করে ফেলতে পারবেন। আচ্ছা, শেষ হয়েছে এটা। এটা এই 6টা শেষ হয়েছে, ইজি তো, পারার কথা। অনলাইনে যারা আছে ঘুমাই গেছে নাকি? হয়েছে, এই অনলাইনে যারা আছে ঘুমাই গেছে।
যেটা লঞ্চ করা ওইটা মনে হয় করার দরকার নেই। আচ্ছা আমি আচ্ছা প্রথমটা করি, এটা এটা সবাই ওপেন করি তাহলে বোঝা যাবে। দেখা যায় এটাতে একটা ফাইল আছে, ফাইলটা নামাইতে হবে। নামায়া আরেকটা টুল আছে যেটা দিয়ে অটোমেটিক্যালি ডিটেক্ট করা যায়, সেটা হচ্ছে সাইবার শেফ। সো সাইবার শেফ ফাইল নামছে, এটা যদি ওপেন করি, ওপেন উইথ টিএক্সটি। সো এখানে একটা ফাইল আছে, ইয়ে আছে, টেক্সট আছে। এই টেক্সটটা যদি সাইবার শেফে দিই, cybershift ডট গিটহাব ডট ওআরজি আইও। সো এই যে এখানে একটা ইম্পোর্ট পয়েন্ট আছে। সো এখানে যদি ক্লিক করি, মানে পেস্ট করি, জিনিসটা পেস্ট করার সাথে সাথে এই যে এই জায়গায় একটা ম্যাজিক বাটন ওপেন হয়েছে, দেখা যায়। সো ম্যাজিক, আচ্ছা সবার রেজিস্ট্রেশন শেষ হয়েছে তো না? হ্যাঁ, লগ ইন করা হয়েছে না সবার? আচ্ছা এই যে এখানে একটা হচ্ছে কি বলে এটারে, ম্যাজিক বার ওপেন হয়েছে। এখানে যদি আমি ক্লিক করি, সাথে সাথে ও কি ডিটেক্ট করছে, এটা হচ্ছে একটা বেস 64 এনক্রিপশন ছিল, ওটাও ডিক্রিপ্ট করছে। ডিক্রিপ্ট করার পরে আবার একটা নতুন জিনিস আসছে, দেখা যায়। এটাও কিন্তু দেখতে আগেরটার মতো, রাইট? যেটা আউটপুট আসছে এই জায়গায়, এই আউটপুটটা দেখতে অনেকটা আগেরটার মতো না? এটা তো দুইটা ইকুয়াল আছে শেষে, এটা তো দুইটা ইকুয়াল আছে, তাহলে মোস্ট প্রবাবলি কি হইতে পারে, এটা আরেকবার বেস 64 করা লাগতে পারে, রাইট? সো আমরা যদি বেস 64 করতে চাই, যে এখানে সার্চ বাটন আছে, সার্চ বাটনে গিয়ে বেস লিখলেই, বেস 64 যদি লিখি, বেস 64 উপরে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে টু, একটা হচ্ছে ফ্রম। সো আমরা কি করতেছি, ফ্রম মানে হচ্ছে বেস 64 থেকে প্লেন টেক্সট আনতেছি, আর টু মানে হচ্ছে একটা টেক্সটে বেস 64 এ নিয়ে যাইতেছি, ঠিক আছে? সো এই যে ফ্রম বেস 64 আছে, ওটা টেনে এখানে ছেড়ে দিব, ছেড়ে দিলে এখানে একটা হাবিজাবি নাম্বার আসছে, রাইট? আসছে না? হয়েছে সবার? আচ্ছা প্রথমে আমি যেটা করছি, ফাইল ডাউনলোড করেন, ফাইলটা ডাউনলোড করবেন জাস্ট, আর কিছু না। তো এই যে এখান থেকে ডাউনলোড, এই যে হিয়ার, ঠিক আছে? হিয়ার থেকে ডাউনলোড করলেই একটা ফাইল ওপেন হবে, ওই ফাইলটা টিএক্সটি তে ওপেন করলে বা নোটপ্যাডে ওপেন করলে এরকম একটা টেক্সট পাওয়া যাবে যেটা আনরিডেবল। এটা এনে যদি আমি সাইবার শেফে ছেড়ে দেই, তাহলে হচ্ছে এই যে নিচের দিকে, আমি আবার দেখাই, এখন কিছু নাই, ঠিক আছে? এখানে এসে আমি ইম্পোর্টে পেস্ট করলাম, সাথে সাথে এখানে একটা ম্যাজিক টুল ওপেন হয়েছে। এটা ক্লিক করলে ও বলতেছে হচ্ছে আগে যে টেক্সটটা ছিল ওটা হচ্ছে বেস 64 ছিল। এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটার যে প্যাটার্ন ছিল, এটার প্যাটার্নের সাথে এটার প্যাটার্ন মিল আছে, মিল আছে না? কিভাবে মিল আছে? শেষের দিকে ডাবল ইকুয়াল আছে, আর মাঝখানে যে ক্যারেক্টার গুলো ইউজ করা হয়েছে এগুলো মোস্টলি আলফা নিউমেরিক ক্যারেক্টার, রাইট? স্পেশাল কোনো ক্যারেক্টার আসে নাই, আসছে? এটাকে যদি আমি আবার বেস 64 দিতে চাই, তাহলে এখান থেকে যে বাম পাশে বেস 64 সার্চ অপশনে সার্চ করলাম,
ফ্রম base64 লিখে এখানে দিলে একটা হাবিজাবি নাম্বার আসে। কেন নাম্বারটা আসতেছে? কারণ হচ্ছে এর আগের যে ডিকোড করছিলাম ওইখানে এক্সট্রা কিছু নয়েজ আছে, এটা হচ্ছে বাইট ফরম্যাটে করা, ঠিক আছে। সো এখান থেকে আমরা যেটা করব, অ্যাকচুয়াল যেটুকু মিলতেছে আমার নোন ফরম্যাটের সাথে যতটুকু মিলতেছে ওটা আমি কপি করে এই যে আবার উপরে হচ্ছে পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে একটা মোটামুটি অন্য একটা ফরম্যাটে আসছে, আসছে না? পারছে এই পর্যন্ত সবাই? এখনো কি এটা রিডেবল? এখন আমরা হচ্ছে একটু ভিতরে যাব, যাওয়ার পরে সিটিএফ গুলোতে সাধারণত ফরম্যাট দেওয়া থাকে, কি ধরনের টেক্সট ও চাইতেছে এবং টেক্সট গুলো কোন ফরম্যাটে থাকবে। এটা সাধারণত ফ্ল্যাগ ফরম্যাট থাকে, আমরা বলি হচ্ছে ফ্ল্যাগ, ঠিক আছে। ফ্ল্যাগ ফরম্যাট থাকে, ফরম্যাটটা সাধারণত ডাবল ব্র্যাকেটের সরি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হয় এবং সেকেন্ড ব্র্যাকেটের প্রথম দিকে একটা টেক্সট থাকে। সো পিকো সিটিএফ এর ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের প্রথম দিকে যেটা থাকে ওটা হয় হচ্ছে পিকো সিটিএফ, ঠিক আছে। আর ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে ওটা সাধারণত প্লেন টেক্সট হইতে পারে, নাও হইতে পারে, ডিপেন্ডিং অন চ্যালেঞ্জ। যেহেতু আমরা মোটামুটি ক্রিপ্টোগ্রাফি নিয়ে পড়তেছি তার মানে এখানে প্লেন টেক্সটই আসবে, ঠিক আছে। এখন এই যে টেক্সটটা পাইলাম এখানে আসলে সংখ্যা আর মোটামুটি সংখ্যা আছে, আর এই যে প্রথম দিকে মোটামুটি বোঝা যাইতেছে কি আছে, রাইট। পিকো সিটিএফ যে প্রথম দিকে হবে, ফরম্যাটটা পাই গেছি, এটাও একটা এনক্রিপ্টেড ভ্যালু, যেটা পাইছি লাস্ট যেটা পাইছি ওটাও এনক্রিপ্টেড ভ্যালু, এটাকেও ডিক্রিপ্ট করতে হবে। এখন এটাকে যদি আমি ডিক্রিপ্ট করতে চাই তাহলে আমার কি করতে হবে, এটা কি ধরনের সাইফার ওটা আমার অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ কিভাবে করব? আরে 8:30 বেজে গেছে, আমরা 8টায় শেষ করতেছি। ওটার জন্য যে decode.fr, decode.fr সাইফার অ্যানালাইজারে যাব, যাওয়ার পরে এই যে এখানে যে বক্সটা আছে ওখানে হচ্ছে টেক্সটটা পেস্ট করব, পেস্ট করার পরে অ্যানালাইজে ক্লিক করব। অ্যানালাইজে ক্লিক করলে ও মোটামুটি আমাকে 2-3টা সাজেশন দিছে। তো উপরের দিকে যে কোনো একটা আমি হচ্ছে যদি ট্রাই করি, ধরেন 2টা ট্রাই করব, একটা হচ্ছে রড সাইফার, একটা হচ্ছে সিজার সাইফার, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমি এই যে ফরম্যাট আছে ফরম্যাটে দিয়ে যদি ডিক্রিপ্টে ক্লিক করি, দেখবো প্রথমে ও হচ্ছে আমাকে মোটামুটি অনেকগুলো ভ্যালু দিতেছে। এটার মধ্যে সবচেয়ে রিডেবল কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যানালাইজ, এটা হচ্ছে প্রথমে এখানে যেতে হবে, এই যে অ্যানালাইজ নিচে, বোঝা গেছে? ও আমাকে অনেকগুলো দিছে, হ্যাঁ, ও বেসিক্যালি বুট ফোর্স করছে, 26 ক্যারেক্টারের ভিতরে বুট ফোর্স করছে। এই যে দেখেন, এ থেকে জেড এর ভিতরে প্লাস করছে 7, বুঝা গেছে? 7 প্লাস করছে, তার মানে কি ও মোটামুটি রিডেবল ফরম্যাটে আনছে না? বোঝা যাইতেছে? এটা ছিল সিজার সাইফার। রড কি করে, রড হচ্ছে শিফট করে, শিফট করে হচ্ছে সিজার সাইফারের মতো অল ক্যারেক্টার শিফট করে, মানে বুট ফোর্স করে আর কি, ওটারও মড ক্যালকুলেশন হয়। হ্যাঁ, ছিল সিজার সাইফার আর কি। সো সিজার সাইফার 7বার গেলে হয়ে যাবে। এই যে এখানে সিজার সাইফার আছে, সো এই যে সাইফার টেক্সে আমরা হচ্ছে সিজারটা দিব, সাইফারটা দিব, এখান থেকে সিজার সাইফার সিলেক্ট করব, তারপরে হচ্ছে এই যে 7বার ব্যাক করলে মোটামুটি আমার প্লেন টেক্সটে চলে আসছে। সো সিকিউরিটিতে মানে আমাদের সিটিএফ কন্টেক্সটে সাধারণত সিম্বলিক ক্যারেক্টার পাওয়া যায় বেশি। যেমন এখানে যে 3 ইউজ করা হয়েছে না, এখানে যে 3 ইউজ করা হয়েছে এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ই, ঠিক আছে। এ রিপ্রেজেন্ট করে হচ্ছে 4, তারপরে আই রিপ্রেজেন্ট করে হচ্ছে 1,
বা এল, ঠিক আছে? সো টেক্সচুয়ালি পড়া যাইতেছে কিনা, এগুলো যখন আস্তে আস্তে খেলতে থাকবেন তখন মোটামুটি ইয়ে হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে আর কি, ঠিক আছে? প্রথম দিকে একটু অকওয়ার্ড মনে হইতে পারে, বাট আস্তে আস্তে যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন ইভেনচুয়ালি সহজ হওয়া শুরু হবে আর কি। বুঝা গেছে? ঘুমাইতেছে, আমি দেখতেছি ঘুম আসতেছে। বোঝা গেছে? এটা যদি আপনারা সাবমিট করেন দেখবেন অ্যাকসেপ্ট করবে পোর্টালে। সিটিএফ এভাবে হয়, এরকম একটা প্রবলেম স্টেটমেন্ট দিবে, প্রবলেমের নাম দিবে, অ্যানালাইজ করে এরকম একটা প্লেন টেক্সট অথবা স্পেসিফিক কিছু টেক্সট বাইর করতে হবে যেটা এই ফরম্যাটে দেওয়া লাগবে। সো এক এক সিটিএফ এক এক রকম ফরম্যাট হয়, বাট সেকেন্ড ব্র্যাকেট সেম থাকে। প্রথমের দিকে যে পিকো সিটিএফ টা লেখা আছে, সো ওইটা যদি ব্র্যাকেট সিটিএফ হয় তাহলে সামনে ব্র্যাক ইউ লেখে, বুয়েটের হলে বুয়েট লেখে। সো যে অ্যাকচুয়ালি হোস্ট করতেছে ওর নাম বসায় আর কি। না, অ্যানালাইজ করতে হবে না, এটা তো সিম্পলেস্ট ফর্ম বোঝানোর জন্য যে প্রসেসটা কিভাবে কাজ করে। যখন আপনি ফার্দার এখানে অনেকগুলো প্র্যাকটিস আছে, তখন আপনার ব্রেন ইউজ করা লাগবে। বুঝেন নাই? না, এটা নিজের মতো করে ফরম্যাটিং মানে নিয়ে অনেকদিন ধরে যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন ইভেনচুয়ালি মাথায় চলে আসতেছে এটা এটা হইতে পারে। অনেকগুলো ট্রাই এন্ড এররের উপর দিয়ে যাইতে হয়। দেখাইছে তো, এই তিন চারটাই আছে, এর চেয়ে বেশি নাই ক্লাসিক্যালে। ক্লাসিক্যালে এখানে যা আছে তা এর ভিতরেই পড়বে। এখন আপনার হয়তো ডেসক্রিপশনে কিছু জিনিস এমন ভাবে উল্লেখ করবে, আপনি ওই ডেসক্রিপশনটা পড়ে বুঝবেন যে কি ধরনের অ্যালগরিদম হইতে পারে, বা মাল্টি লেয়ার এনক্রিপশন হইতে পারে। যে এখানে যেটা হয়েছে, দুইবার বেস 64 হয়েছে, একবার সিজার হয়েছে। বুঝা গেছে? প্যাটার্ন দেখে দেখে বুঝতে হবে। সিজার সাইফারে যতগুলো সরি, ক্রিপ্টিতে যতগুলো অ্যালগরিদম আছে ক্লাসিক্যালে, ওগুলো একটু দেখবেন প্যাটার্ন কিরকম হয়। আচ্ছা, প্রথমে হচ্ছে যে পিকো সিটিএফ এর চ্যালেঞ্জে ঢুকবো আর কি। হ্যাঁ, লগ ইন করার পরে প্র্যাকটিসে লার্ন অথবা প্র্যাকটিসে ক্লিক করলেই এই যে এরকম একটা ইয়ে আসবে, এই যে চ্যালেঞ্জে ক্লিক করব। চ্যালেঞ্জে ক্লিক করার পর এই যে নিচের দিকে ক্যাটাগরি আছে, ওয়েব এক্সপ্লয়টেশন, ক্রিপ্টোগ্রাফি, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ফরেনসিক্স, মানে মোটামুটি যতগুলো ক্যাটাগরি হয় সবগুলো ক্যাটাগরি আছে। সো ক্রিপ্টোগ্রাফিতে ক্লিক করলাম, তো এখানে অনেকগুলো প্রবলেম আছে। সো আমি প্রথমে, যেহেতু আমি একদমই জানি না, তাহলে হচ্ছে আমি প্রথমে ইজি দিয়ে শুরু করব, ইজিতে ক্লিক করলাম, তারপরে মিডিয়াম দেখবো, তারপর হার্ড গুলো দেখবো, ঠিক আছে? তো এগুলোর আবার রাইট আপও পাওয়া যায়, আপনি যদি জাস্ট গুগলে সার্চ দেন যে পিকো সিটিএফ দিস প্রবলেম রাইট আপ লিখলে আপনি সলিউশন পাওয়া যাবেন। তখন ওই দেখবেন এক একজন এক এক ভাবে এক্সপ্লেন করছে, এভাবে ওর মেথোডোলজি, এভাবে ও চিন্তা করছে দেখে এটা পাইছে, আরেকজন দেখবেন আরেকভাবে আপনাকে বোঝাবে। সো এই যে তিন চারজনের যখন রাইট আপ করবেন সলিউশন কিভাবে করছে, তখন আপনার ভিতরে ওই কনফিডেন্সটা আস্তে আস্তে বিল্ড আপ হওয়া শুরু হবে যে ওকে, এভাবে চিন্তা করলে এই জিনিসটা পাওয়া যায়, ঠিক আছে? ডেসক্রিপশনটা ম্যাটার করে, তারপরে হচ্ছে আপনার ওই যে নামটা ম্যাটার করে। মানে নাম আর ডেসক্রিপশন দেওয়াই হয় যাতে আপনি গেস করতে পারেন। বুঝা গেছে? এখন আরএস এর একটা ট্রাই করব। আচ্ছা, আরএস এ ট্রাই করার জন্য যেটা করতে হবে, এই যে সাইবার শেফে কিছুই না, এই যে এখানে সব অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদমটা দরকার হয় এখান থেকে সার্চ করে নিয়ে নিব। সো এখানে হচ্ছে বেস 64 আছে। সো বেস 64 সাধারণ কিছু কিছু অ্যালগোরিদম সাইবার শেফ নিজে থেকে ডিটেক্ট করে। ও যদি ডিটেক্ট করতে পারে তাহলে এই যে এখানে যে ম্যাজিক চিহ্নটা আছে ওইটা উঠে আসে, তো এখানে ক্লিক করলে দেখবেন অটো নিয়ে নিবে। এরপর আর পারতেছে না, এই কারণে এখানে কোনো ম্যাজিক নাম্বার নাই, ঠিক আছে? তো এটা দেখে আপনার বুঝতে হবে, অথবা অ্যানালাইজারে গিয়ে অ্যানালাইজ করতে হবে ওইখান থেকে।
ট্রাই করতে হবে এভাবে যাইতে হবে। ঠিক আছে, আর এস একটা করে ছেড়ে দিব আজকে, আর রাতে আমি ইয়া দিয়ে দিব, কি বলে এটা, আচ্ছা। সবাই যেটা করবেন সেটা হলো, উপরেগুলো তো করবেনই, যে প্রথম আর এস এর ডিসক্রিপশন যেটা, ইয়াতে ঢুকবেন, এই যে কি বলে এটারে, cryptohack.org তে ঢুকবেন, ঢুকে চ্যালেঞ্জ মানে লগ ইন করবেন। রেজিস্ট্রেশন করা লাগবে প্রথমে। রেজিস্ট্রেশন করতে একটা সাইফার চাবে, সেটা সাধারণত রোড হবে, র্যান্ডমলি আসে, এটা হয় রড হবে অথবা হচ্ছে বেস64 হবে অথবা সিজার সাইফার হবে। সো ওইটা ডিক্রিপ্ট করে ওই কিটা দিলেই ওইখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার পরে লগ ইন করবেন, লগ ইন করে চ্যালেঞ্জে যাবেন। চ্যালেঞ্জে যাওয়ার পর এখানে দেখবেন ইন্ট্রোডাক্টরি আছে, জেনারেল আছে, ম্যাথমেটিক্স আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আরএসএ আছে, ডিপি হেলম্যান আছে। তো মোটামুটি এখানে সব ক্যাটাগরি চ্যালেঞ্জ আছে, ঠিক আছে। ডিপি হেলম্যান তো পড়াই নাই, ডিপি হেলম্যান হচ্ছে কি এক্সচেঞ্জ অ্যালগরিদম আর কি, ওইটারও ভার্নাবিলিটি আছে। সো মোটামুটি এটা যদি কভার করতে পারেন, রাইট আপ দেখে হোক, নিজে নিজে করে হোক, যদি শুধুমাত্র এখানে যতগুলো প্রবলেম আছে এগুলো যদি করতে পারেন, বাংলাদেশে কোনো সিটিএফ আটকাবেন না, ঠিক আছে। বা মোটামুটি একটা বেজ লাইন দাঁড় হয়ে যাবে যে ক্রিপ্টোগ্রাফি আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, ইভেনচুয়ালি আপনি যদি এটা ব্রেক করতে চান, আপনার তো ইনডেপথ নলেজ লাগবে, বুঝতে পারছেন। সো এখান থেকে হচ্ছে আরএসএ তে ঢুকবেন, আরএসএ তে ঢুকে সলভ করা শুরু করবেন। আমি ইয়া দিয়ে দেবো, এটারে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আজকে রাতে। সো নিজে নিজে ট্রাই করতে হবে, কোথাও আটকায় গেলে আসি, নক দিলে হবে, সমস্যা নাই। তোমরা কি কোনো ক্লাসরুম খুলছো বা ডিসকর্ড খুলছো? হ্যাঁ, তো ক্লাসরুমে হচ্ছে যে ইয়া দিয়ে দিব, অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, সবাই নিজ উদ্যোগে প্র্যাকটিস করতে হবে, রিপোর্ট জমা দিবা, দেন হবে আর কি। আর হ্যাশ ফাংশনটা সাধারণত কাজ করে হচ্ছে ক্র্যাক করে, হ্যাঁ, হ্যাশ সরাসরি ডিকোড করা যায় না, বাট ওই যে বুট ফোর্স যে ডিকশনারি অ্যাটাক হয় বা বুট ফোর্স অ্যাটাক হয়, যে আমি হ্যাশের সাথে হ্যাশ ম্যাচ করাবো। ধরেন আমার কাছে 100টা পাসওয়ার্ড আছে, তো 100টা পাসওয়ার্ডের MD5 হ্যাশ আগে বাইর করব, আমার যে এক্সিস্টিং হ্যাশ আছে ওই হ্যাশের সাথে এখানে কোনোটা মিলতেছে কিনা, যদি মিলে যায় তাহলে হচ্ছে এটা ক্র্যাক হয়ে গেছে, আমি জানি যে এই অ্যাকাউন্টের থ্রু, এই টেক্সটের থ্রুতে এই হ্যাশটা আসছে। সো এটার জন্য একটা টুল আছে, অনলাইনে আছে, আর অফলাইনে যদি কেউ নিজে নিজে ট্রাই করতে চায় সেক্ষেত্রে হ্যাশকেট আছে, জন্দা রিপার আছে, ঠিক আছে। সো ক্র্যাক স্টেশন আছে, হ্যাঁ, এখানে হচ্ছে মোটামুটি কি কি ধরনের হ্যাশিং সাপোর্ট করে এবং ওদের টোটাল ডাটা সেট কত, ওগুলো সব এই জায়গায় আছে, কত বিলিয়ন ডাটা আছে জানি। তারপরে হচ্ছে আরেকটা আছে hasher.com, আচ্ছা আমি ইয়াতে দিয়ে দিব, কিছু একটা হবে, অনেকদিন প্র্যাকটিস করিনি। হ্যাঁ এটাই, ঠিক আছে। হ্যাশেস এই দুইটাতে সাধারণত কমন যে পাসওয়ার্ড গুলো বা কমন যে টেক্সট গুলো ওগুলো সব আছে। আর কমন পাসওয়ার্ড লিস্ট হচ্ছে রকিও.টিএক্সটি লিখে সার্চ দিলেই মোটামুটি গিটহাবে পাওয়া যাবে। তারপরে কেগেলে আছে, রিসেন্টটা মনে হয় কত 2 টেরা না কত 3 টেরার কেগেলে যেটা আছে 2023-এ যেটা পাবলিশ হয়েছে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? আজকে সবাই মোটামুটি ডেট